তো ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি পরবর্তীতে এই ক্লাসটা পেয়ে যাবেন। নাটমেগ, আ ভ্যালুয়েবল স্পাইস। আমাদের প্রথম কাজ কি? আমরা কি আসলে পুরো প্যাসেজটা পড়বো, নাকি আমরা কোশ্চেন পড়বো? আমি সবসময় লিজের ওয়েবসাইটটা খুব ফলো করি, আর সাইমনকে খুব ফলো করি। তাদের সবার পরামর্শগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। তো টিপ নাম্বার 2, হাউ আই স্কোরড 9 ইন আইএলটিএস রিডিং। টিপ নাম্বার 2 তে বলা আছে, ডু নট বদার রিডিং দ্য প্যাসেজেস। প্যাসেজ পড়বেন না, ইটস আ ওয়েস্ট অফ টাইম, এটা শুধু সময়ের অপচয়। ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন্স, প্রথমে প্রশ্ন পড়বেন। সার্কেল দ্য কিওয়ার্ড, কিওয়ার্ডটা সার্কেল করবেন। দেন ট্রাই টু লুক ফর দোজ কিওয়ার্ডস অথবা সিনোনিম অথবা প্যারাফ্রেজ টেক্সট ইন দ্য প্যাসেজ। তাহলে হয়ে গেল। আমাদের এখানে ইনস্ট্রাকশন গুলো একটু যদি গুনি আমি, রিড একটা ইনস্ট্রাকশন, 2 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে সার্কেল, 3 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে ট্রাই। প্রথমে প্রশ্ন পড়বেন, কিওয়ার্ডস গুলোকে সার্কেল করবেন বা কিওয়ার্ডকে সার্কেল করবেন। ট্রাই টু লুক ফর দোজ কিওয়ার্ডস, তারপরে ওই কিওয়ার্ড গুলো এই প্যাসেজে গিয়ে খুঁজে বের করবো, বা সিনোনিম পাবো, বা প্যারাফ্রেজড, PHRA হবে, এখানে স্পেলিং মিস্টেক আছে, টেক্সট ইন দ্য প্যাসেজ। খুব ভালো। তো কথা হচ্ছে আমাদের দরকার হলো প্যাসেজটা আমরা পড়বো না। এবার আপনাদেরকে আমি সাইমনের পরামর্শগুলো একটু জানাই। সাইমন পেড ভিডিও, সাইমনের পেড ভিডিওতে জেনারেল টেকনিক গুলো দেখি, শুনি মানে কি বলে। IELTS Reading Lesson 2, Basic Exam Techniques and Gap Fill Questions. Let's start with basic exam techniques. 1. Don't read the passage first. প্রথমে প্যাসেজটা পড়বো না আমরা, ঠিক আছে? Instead, just read the title জাস্ট রিড দ্য টাইটেল, শুধু আমরা টাইটেলটা পড়বো। and go straight to the first question. প্রথম কোশ্চেনে চলে যাব আমরা। You'll waste time if you read the whole passage first, and time is a big problem in the দেন গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, তারপরে প্রথম প্রশ্নে চলে যাব। আর আপনি সময় না অপচয় করবেন যদি আপনি প্যাসেজটা পড়েন, কারণ এখানে 1000 ওয়ার্ড আছে। 1000 ওয়ার্ডের মধ্যে অনেক ওয়ার্ড আপনার অজানা, আমার সবগুলো ওয়ার্ড জানতে হবে না। IELTS reading test. Technique number 4. Underline keywords in the question. Any word that you think is important in the question that you want to search for, underline it. আচ্ছা, যেটাকে মনে হয় আপনার কাছে ইম্পর্টেন্ট ওয়ার্ড ওটাকে আন্ডারলাইন করবেন। আর কিওয়ার্ড গুলো কি কি তার টেকনিক আছে কয়েকটা, ওটা আমরা শুনবো। Then, search for those words in the passage and underline them as well in the passage. তারপরে ওই ওয়ার্ড গুলো প্যাসেজে খুঁজে আবার ওইখানে আন্ডারলাইন করবো, প্যাসেজেও কিন্তু আমরা আন্ডারলাইন করবো। It's important to always underline things that you find, because if you're turning the paper over and you forget what you found or you lose what you found, you're going to waste time. So underlining things means that you won't forget or lose them. আচ্ছা, এখন আন্ডারলাইন করার, প্যাসেজও আন্ডারলাইন করবো, কোশ্চেনে আন্ডারলাইন করবো। কারণটা হচ্ছে আপনি তো পেজ উল্টাবেন বারে বারে। পেজ আপনি ছিঁড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ কোশ্চেন পেপারটা ওটা ম্যাটার করে না, ছিঁড়ে নিলেন। কিন্তু আপনি কমফোর্টেবল না হইতে পারেন, কারণ ছেঁড়াটা কেমন যেন বেখাপ্পা লাগে। এই জন্য আপনি একটা প্রশ্নের উত্তর প্যাসেজে যেখানে পাইছেন, মনে করেন 5 নম্বর প্রশ্নের উত্তর, লিখে রাখবেন এইটা ওয়ার্ড ছিল 5 নম্বর প্রশ্নের উত্তর। Also, it helps you to focus on the important words that get you the answers, what I call the keywords. Number 7, read that part of the passage carefully. তখন ওই পার্টটাই ভালো মতো করে পড়বো, যেখানে আমি আমার কিওয়ার্ডটা পাইছি, প্রশ্নের কিওয়ার্ডটা, প্যাসেজে গিয়ে ওইটাই কেয়ারফুলি পড়বো। Where you've found the keywords in the passage, then read that part of the passage carefully and try to get the answer. অনেকটা লেম একটা, আই মিন, টিপ, ট্রাই টু গেট দি আনসার, সবার উদ্দেশ্য এটাই থাকে। তো সাইমন যে, তিনি অনেক বিখ্যাত একজন আইএলটিএস টিচার, এবং তিনি অনেক পরিমাণে বই বিক্রি করেন। লিজ লিজের বইগুলো আপনারা কিনতে পারবেন না, লিজের স্ট্র্যাটেজি গুলো, বইগুলো, পেড ভিডিও গুলো, এই সবগুলো আপনারা এখন পাওয়া যায়, করার ভার্সন বের হয়েছে, পাওয়া যায় বইগুলো। এবং তার এই সবগুলো বইয়ের দাম 100 পাউন্ড, হ্যাঁ, সো নিয়ার অ্যাবাউট 10,000 প্লাস টাকা। আর সাইমন যে, তার সবগুলো বইয়ের দাম হচ্ছে আপনার, পেড ভিডিও গুলো
ওকে, হ্যাঁ, পেড ভিডিওগুলোর দাম নিয়ার অ্যাবাউট 340 পাউন্ডস বা ডলার, ক্রমত ডলার। হ্যাঁ, তো এগুলো আমি নিজে প্রচন্ড পরিমাণে ফলো করি, আর স্টুডেন্টদেরকে আমি এগুলোই পড়াই। হ্যাঁ, আমি একটা সেফ জোনে থাকি সব সময়, যাতে আমার দ্বারা স্টুডেন্টরা কখনো আহ, ভুল কিছু না শেখে, ভুল কিছু না জানে, সেফ জোনে থাকার জন্য। এটা হচ্ছে ফুল জেনারেল কোর্স কিনলে $160 লাগবে আপনার, আর ফুল একাডেমিক কোর্স কিনলে আপনার লাগবে হচ্ছে $180। 60, 100, $340। সো নট নট লট, হ্যাঁ, খুব বেশি না একটা। আহ, তো এই হচ্ছে সাইমন। আমার কাছে আমি সাইমনের এই ভিডিওগুলো আছে, এবং এই ভিডিওগুলো ট্রান্সক্রিপ্ট গুলো আছে। আমি স্টুডেন্টদেরকে এই ট্রান্সক্রিপ্ট গুলো পড়াই, তার কথাগুলো সে কি কি বললো। Of course. Write the answer on the answer sheet. 3 more pieces of advice before we move on. First, read at normal speed. খেয়াল করেন, উনি কিন্তু নর্মাল স্পিডে পড়তে বলছে সাইমনকে। হ্যাঁ, আর তিনি সব থেকে বেশি টাকা কামানোর মধ্যে সেকেন্ড পর্যায়ে আছেন, সব থেকে লিস্ট, তারপর হচ্ছে সাইমন। Notice I didn't tell you to read quickly or to skim or to scan. No, just read at normal speed from the beginning of the passage until you find the answer. When you found that answer, you continue reading at normal speed below it. হ্যাঁ, নর্মাল স্পিডে পড়বো আমরা, কিন্তু খুব ফাস্ট পড়বো না, কারণ আমি যতক্ষণ পর্যন্ত কিওয়ার্ড না পাচ্ছি, মনে করেন কোনো নাম্বার না পাচ্ছি, তখন আমি স্ক্যান করব, কিন্তু তার আগে নর্মাল স্পিডে The পড়বো। next question. Only skim or scan for names or numbers. শুধুমাত্র স্কিম বা স্ক্যাম করব ফর নেমস বা নাম্বার। নেম বা নাম্বার হইলে, মনে করেন টুইন টাওয়ার, ওটাকে স্ক্যান করা যায়, খুব সহজে চোখে পড়ে। নাম্বার 1972 সহজে চোখে পড়বে, হ্যাঁ, এগুলা। In my experience, many teachers and books tell students to skim or scan, which basically means reading quickly. আচ্ছা, রিডিং কুইকলি, তাড়াতাড়ি পড়লে স্টুডেন্টরা প্রায় সময়, আমার নিজের অভিজ্ঞতা থেকেও আমি দেখেছি, তাড়াতাড়ি পড়লে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা অতটা লাভবান হয় না, তাকে নর্মাল স্পিডে পড়লেই বেটার হয় তার জন্য। And I've found that students, when they read too quickly, they miss most of the answers. লিসনিং এর ক্ষেত্রে তাই করব, খুব কেয়ারফুলি কোনটা কিওয়ার্ড খুঁজে বের করবো, এবং খুব স্লোলি। সে যে সময় দেয়, মনে করেন পার্ট 3 শেষ হলে পার্ট 4 শুরু হওয়ার আগে 1 মিনিট 40 সেকেন্ড দেয়, এটা যথেষ্ট সময়, বুঝছেন কেন? এ সময় সবকিছু, এই 10টা প্রশ্ন, কিওয়ার্ড খুব ভালোভাবে বোঝা যায়। So only skim or scan if you're looking for very, very easy words, and I would say they are just names or numbers. নেমস আর নাম্বারস, এটা হচ্ছে সাইমন বলছে। আর লিজ হচ্ছে এই কথাগুলো বলতেছে। লিজ বলতেছে যে আমাদের এক্সাম টেকনিকে আমরা কি করব না, প্যাসেজ পড়বো না, ওয়েস্ট অফ টাইম। কোশ্চেন পড়বো, কিওয়ার্ডকে সার্কেল করব, তারপরে ট্রাই টু লুক ফর দোজ কিওয়ার্ডস বা সিনোনিম বা প্যারাফ্রেজ করবো। এবার একটা মজার ব্যাপার বলি আপনাদেরকে, আইএলটিএস মানে হলো প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং, আচ্ছা, আমরা এখন যে প্রশ্নগুলো করব আগে একটু দেখে নিই কি ধরনের প্রশ্ন আমার আছে। প্রশ্ন 1 থেকে 4, কমপ্লিট দ্য নোটস বিলো, নোটগুলো পূরণ করবেন। এটা একটা ইনস্ট্রাকশন, একটা ইম্পারেটিভ বাক্য। কমপ্লিট দ্য নোটস বিলো, ভার্ব দিয়ে শুরু হয়েছে না, এটা কমপ্লিট, এটা একটা ইম্পারেটিভ বাক্য। পাশে আপনি লিখে রাখেন কমপ্লিট, এটার ভার্ব, ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে ইম্পারেটিভ বাক্য। হুম, done। এটাকে অ্যাসার্টিভ বানাইতে হলে তার আগে ইউ শুড বসাই দিতে হবে। মনে করেন কমপ্লিট দ্য নোটস বিলো, এর আগে আমরা কোন শব্দটা বসাবো, ইউ শুড কমপ্লিট দ্য নোটস বিলো। যেরকম কমপ্লিট দ্য নোটস বিলো, এটা তো ইনস্ট্রাকশন, কমপ্লিট দ্য নোটস বিলো, এটা একটা ইনস্ট্রাকশন। COMPLETE, কমপ্লিট দ্য নোটস বিলো, NOTES, নোটস বিলো। এখন বিলো, কমপ্লিট দ্য নোটস বিলো, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে ভার্ব হচ্ছে কমপ্লিট, এটা ভার্ব, এটা ইম্পারেটিভ বাক্য। IMPERATIVE, বানানটা ভুল আছে, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। SENTENC, ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হইলে ইম্পারেটিভ বাক্য। যদি এটাকে অ্যাসার্টিভ বানাইতে হয়, প্রথমে আমরা ইউ শুড বসাই দেব, ইউ শুড, তারপরে কমপ্লিট দ্য নোটস বিলো। আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 তে আমরা অ্যাসার্টিভ বাক্য বানাবো। এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাই এটা অ্যাসার্টিভ বাক্য। SENTENCE, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, কুল।
এটাকে অন্যভাবেও অ্যাসার্টিভ করা যায়। অন্যভাবে অ্যাসার্টিভ করার উপায় হচ্ছে আপনার ইউ শুড, শুড বললে একটু ডিরেকশন বোঝায়। যদি সফট করতে চান তখন আপনি কি করবেন, শুডের জায়গায় মাইট শব্দটা ইউজ করবেন, মাইট। মাইট শব্দটা ইউজ করতে পারি আমরা, MIGHT, মাইট। অথবা আপনি যদি আরো পোলাইট ফর্ম ইউজ করেন তখন ইউজ করবেন ইউ আর রিকোয়েস্টেড টু, এই শব্দটা ইউজ করবেন, AREREQUESTED, ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, ইউ আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য নোটস বিলো। এগুলো একটা অ্যাসার্টিভ বাক্য, এটা প্যাসিভ হয়ে যায় বাট বেশ পোলাইট শুনতে লাগে। এটা ইনস্ট্রাকশন। দেখি আরেকটা ইনস্ট্রাকশন আছে নিচে, খেয়াল করেন এটা ইটালিকে, ইনস্ট্রাকশন গুলো ইটালিকে দেয় বা বোল্ড করে দেয়। সেকেন্ড যেটা দেওয়া আছে, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। চুজ ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ বাক্য, ওয়ান ওয়ার্ড অনলি, মাত্র একটা ওয়ার্ড নেবেন আপনি, ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, এটা সহজ। একটা ওয়ার্ড যদি হয় প্যাসেজ থেকে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটা একটা ইম্পারেটিভ বাক্য, চুজ দিয়ে শুরু হয়েছে। অ্যাসার্টিভ বানালে ইউ শুড। নেক্সট যেটা দেওয়া আছে, রাইট ইউর আনসার্স ইন বক্সেস 1 to 4 অন ইউর আনসার শিট। রাইট ইউর আনসার্স ইন বক্সেস, এই লাইনটা আপনি একটু লিখবেন, এখানে দুটা গ্রামার আছে এবং দুটো উচ্চারণ আছে। রাইট ইউর আনসার্স, WRIT, রাইট, YOUR, রাইট ইউর, ANS, WERS, ইন বক্সেস, XEX, রাইট ইউর আনসার্স ইন বক্সেস। ভালো, এখন এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। আমি আপনাকে যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে, আপনি রাইটের লাস্টের উচ্চারণটা হলো ঠয়ের মতো, লাস্টে কিন্তু ই বাট উচ্চারণটা কিন্তু ঠয়ের মতো। আর ইওর এর ওয়াই, এটা থাকার কারণে, ওয়াই এরকম হওয়ার কারণে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে টি এর সাথে যদি ওয়াই থাকে পরপর, তাহলে এর উচ্চারণটা হয়ে যাবে চ। তাহলে রাইট ইউর আনসার হয়ে যাবে রাইট ইউর আনসার্স, একটা। সেকেন্ড হচ্ছে ইনের এন এর নিচে আপনি দাগ দেবেন, ইনের এন এর নিচে। বক্সেস এর বি এর নিচে আপনি দাগ দেবেন, বক্সেস এর বি এর নিচে আপনি দাগ দেবেন। হ্যাঁ, তাহলে এন প্লাস বি যদি এরকম থাকে, তখন এন প্লাস বি যদি থাকে, এনটা এম হয়ে যাবে, প্লাস বি ঠিক থাকবে। তাহলে ইন বক্সেস এর উচ্চারণটা হয়ে যাবে ইম বক্সেস, এটা ইম্পর্টেন্ট, ইম বক্সেস হয়ে যাবে। রাইট ইউর আনসার্স ইন বক্সেস না হয়ে ইম বক্সেস, আর রাইট ইউর না হয়ে হয়ে যাবে রাইট ইউর। লিসনিং এ সেই কাজটা করবেন এবং আপনিও আপনার মুখের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আসতে পারেন। ওকে, হ্যাঁ। তো আমরা কিন্তু বই হচ্ছে কেমব্রিজ 15 আর পেজ নম্বর হচ্ছে কি 18। আচ্ছা, অনেক কিছু জানলাম আমরা। এখন এই ধরনের প্রশ্নগুলো হলো গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং প্রশ্নগুলোর বেলাতে বেশ কিছু ব্যাপার আছে যেটা আপনাকে খুব সাহায্য করবে। গ্যাপ ফিলিং প্রশ্নগুলো কি, কিরকম করে অ্যান্সার করতে হয়, আপনি এই তিনটা বিষয় লিখবেন। কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার, তাহলে আপনার এই যে এখানে লিখে নেন, ওই পাশে কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার, এগুলো সিকোয়েন্স ফলো করে। ফার্স্ট এটা লিখবেন, কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার। 2 নম্বর আপনি লিখবেন কি ওয়ার্ডস থাকে, কি ওয়ার্ডস থাকে। 3 নম্বর হলো প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কামস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, তারপরে হচ্ছে কিওয়ার্ডস, আর হলো প্যারাফ্রেজিং। আচ্ছা, কামস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার মানে হচ্ছে, আপনি যদি ধরেন এই যে এই প্রশ্নের উত্তরটা 1 নম্বর, 1 নম্বরের উত্তরটা যেখানে পেয়ে গেলেন, 2 এর উত্তর একটু নিচে পাবেন, 3 এর উত্তর আরো নিচে পাবেন, 4 এর উত্তর আরো নিচে পাবেন। হুম, এই হচ্ছে ব্যাপারটা। কিওয়ার্ডস থাকবে, প্রতিটা প্রশ্নে কিওয়ার্ডস থাকে। আর 3 নম্বর হলো প্যারাফ্রেজিং। ভাই এবং বোনেরা, প্যারাফ্রেজিং হচ্ছে আইএলটিএস এর মূল বিষয়। প্যারাফ্রেজিং কি, কয়েকটা বিষয় আমি আপনাকে এখন জানাচ্ছি। সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ হবে, ধরেন সিম্পল থাকলে কমপ্লেক্স হবে, প্রশ্নে অ্যাক্টিভ তো প্যাসেজে প্যাসিভ।
প্রশ্নে সিম্পল তো প্যাসেজে কমপ্লেক্স। এটা একটা উদাহরণ দিই, পিপল থিঙ্ক, এটা তো অ্যাক্টিভ বাক্য। প্যাসেজে লিখবে ইট ইজ সাজেস্টেড, ছোট লিখতে পারে আবার। তারপরে দেওয়া আছে ফর ফান শি কেম হিয়ার, শি সাবজেক্ট, ভার্ব হলো কেম, হিয়ার কেন আসছে, ফর ফান মানে মজার জন্য। ফর ফানটা প্রথমে আছে, এটাকে চেঞ্জ করা যায়, শি কেম হিয়ার ফর ফান, এরকম। শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, বাক্যের সাবজেক্ট হচ্ছে শি, বাক্যের ভার্ব হচ্ছে হ্যাজ, একটা সাবজেক্ট একটা ভার্ব। তার কি আছে, ও তো হলো গাড়ি, গাড়িটা কেমন, এক্সপেন্সিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। এখানে একটা বাক্য, এটা একটা সিম্পল বাক্য। দুইটা বাক্য বানাইলে এই যে এই অ্যাডজেক্টিভ হলো এক্সপেন্সিভ, ওই এক্সপেন্সিভ দিয়ে একটা বাক্য বানানো যায়। জি জেন্টলম্যান বলুন। রেজ করছেন, হ্যাঁ হ্যান্ড রেজ করছেন। শি হ্যাজ এন এক্সপেন্সিভ কার, শি সাবজেক্ট, ভার্ব হলো হ্যাজ, গাড়িটা হলো নাউন। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলে ফেলেন। প্যারাফ্রেজিংটা বলতে কি বোঝাচ্ছেন ওইটা একটু যদি প্রথমে ডিটেইলসটা একটু বলেন। আচ্ছা, প্যারাফ্রেজিং মানে হচ্ছে অর্থ ঠিক রেখে ঘুরিয়ে লেখা, এটাই আইএলটিএস, বুঝছো নাকি? অর্থটা ঠিক রেখে, বুঝছো নাকি, বিভিন্ন ভাবে লেখা, এটাই আইএলটিএস। এবং এই আইএলটিএস এর রাইটিং এ সেই সেম কাজটা কাজ করবে। স্পিকিং এ আপনাকে প্রশ্ন করলো না ফেভারিট স্পোর্টস, আপনি ফেভারিট না বলে ফেভারিটের জায়গায় অন্য ওয়ার্ডটা ইউজ করবেন, এটারে প্যারাফ্রেজিং বলে। অর্থ সেম রেখে বাক্যগুলোকে ভিন্নভাবে লেখা, প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এ আমরা আজকে ব্যবহার করব, আমরা যেহেতু আজকে প্রশ্নগুলোর উত্তর করব, প্যারাফ্রেজিং আমাদের অনেক কাজে লাগবে। যেমন শি হ্যাজ এন এক্সপেন্সিভ কার, এখানে শি এক নম্বর সাবজেক্ট, ভার্ব হলো হ্যাজ, তার আছে গাড়ি, কেমন গাড়ি বলেন তো সবাই, এক্সপেন্সিভ। এই এক্সপেন্সিভ একটা অ্যাডজেক্টিভ, আমরা এখানে সিম্পল বাক্য কমপ্লেক্স বানাই দেব, অ্যাডজেক্টিভ দিয়ে একটা বাক্য বানাই দেব। এবং এটা আইএলটিএস এর কমন নিয়ম, এটা তারা করবেই, লিসনিং এও করে, রিডিং এও করে। এটারে বানাবে শি হ্যাজ আ কার হুইচ ইজ এক্সপেন্সিভ, শি হ্যাজ আ কার হুইচ ইজ এক্সপেন্সিভ। তখন এক নম্বর সাবজেক্ট হয় শি, এক নম্বর ভার্ব হয় হ্যাজ, গাড়ি, হুইচ হলো দুই নম্বর সাবজেক্ট, এর ভার্ব হলো ইজ। তখন সাবজেক্ট থাকে দুইটা, ভার্ব থাকে দুইটা, কমপ্লেক্স হয়ে গেল। প্যারাফ্রেজিং এর দুই নম্বর যে নিয়মটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ফর্মটা চেঞ্জ হয়ে যাবে বা ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। যেমন কম্পিট হলো ভার্ব, কম্পিট আছে প্রশ্নে, বাট প্যাসেজে কম্পিটিশন আছে। বা আপনার আইএলটিএস রাইটিং এ কম্পিট লেখা, আপনি রাইটিং এ কম্পিট না লিখে আপনি কম্পিটিশন লিখবেন অথবা কম্পিটিটিভ লিখবেন। অ্যাচিভ আছে, অ্যাচিভকে আপনি অ্যাচিভমেন্ট করে দেবেন, বা দেখবেন প্রশ্নে অ্যাচিভ, প্যাসেজে অ্যাচিভমেন্ট লেখা, বা অ্যাচিভেবল লেখা, বা অ্যাচিভিং লেখা। যেমন এটা আইএলটিএস এ আছে, আইএলটিএস এ কোশ্চেন আছে রেগুলারলি, বাট প্যাসেজ আছে অন আ রেগুলার বেসিস। এইবল হলো অ্যাডজেক্টিভ, এইবল না লিখে উনি অ্যাবিলিটি লিখতে পারে বা ভার্ব লিখতে পারে এনেবল। প্যারাফ্রেজিং এর যে তিন নম্বর ফর্ম, সেটা হচ্ছে সিনোনিম। আর আইএলটিএস এর বেশিরভাগ প্রশ্নের উত্তর সিনোনিম দিয়ে দেয়। সিনোনিম কি, স্কাই স্কেপার্স মানে গগনচুম্বী দালান, ওগুলোকে বলে টোল বিল্ডিংস। ফর এক্সাম্পলের জায়গায় থাকবে সে, লাইক, such as, for instance, particularly, especially, including, take for example। ইম্প্যাক্টের জায়গায় ইফেক্ট থাকতে পারে বা ইনফ্লুয়েন্স থাকতে পারে, এই কাজটা করে সে। আর অনেকগুলো দেওয়া আছে, ফর্মের জায়গায় টাইপ বলবে, ডিউ টু জায়গায় মানে বিকজ অফ বলতে পারে বা থ্যাঙ্কস টু বলতে পারে। আরেক রকম প্যারাফ্রেজিং আছে, সেটাকে বলে ইনভার্স প্যারাফ্রেজিং। এটা কি, মনে করেন বললো উইদাউট ডিফিকাল্টি, এটা আইএলটিএস এর রিয়াল কোশ্চেন, উইদাউট ডিফিকাল্টি মানে ঝামেলা ছাড়া। এটা বলছে প্যাসেজে, কিন্তু কোশ্চেনে দিছে ইজিলি। প্যাসেজে লিখছে শি লাভস চ্যালেঞ্জেস, আর ঘুরে লিখছে শি ইজ নট অ্যাফ্রেড অফ, উত্তর আপনি জানেন, চ্যালেঞ্জেস। এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি, এটা দেওয়া ছিল অডিওতে, রিয়াল কোশ্চেন। অডিওতে এটা ছিল, আর আপনার কোশ্চেন বানাইছে নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড, কোনো পেমেন্ট লাগবে না। এবার আমরা আমাদের প্রশ্নগুলোর দিকে চলে যাই। আমাদের প্রশ্নগুলো একটা ওয়ার্ড দিয়ে আমরা করে ফেলবো। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য নাটমেগ ট্রি অ্যান্ড ফ্রুট। দেখি বাবা, পেন্সিলটা আমাদের দিবা?
আমাদের কাজ হলো এখানকার কিওয়ার্ড গুলো খুঁজে বের করা। The leaves of the tree are dash in shape. The leaves of the tree are dash in shape. The leaves of the tree are dash in shape. এখন আমাদের বাক্যের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আমাকে একজন বলেন তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? যে কোনো একজন ট্রাই করেন তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? ভাইয়া জি আপু। লিপস হ্যাঁ আচ্ছা, যারা ট্রি বলতেছেন তাদেরটা, যারা লিভস বলছেন তাদের তো কারেক্ট। ট্রিজ এর আগের শব্দটা দা, দার আগের শব্দটা অফ। আপনি অফের নিচে দাগ দেন, দাগ দিয়ে অফের নিচে দাগ দিয়ে লেখেন এটা প্রিপোজিশন। তারপরে বলবেন প্রিপোজিশনের পরে সাবজেক্ট হয় না, প্রিপোজিশনের পরে অবজেক্ট হয়। বলে দেই ভাই, অফ তো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয় সবাই আমরা বললাম, বলেন তো প্রিপোজিশনের পরে হয় কি? অবজেক্ট। অবজেক্ট তাহলে সাবজেক্ট প্রিপোজিশনের আগেরটা, এখানে সাবজেক্ট কোনটা তাহলে? দ্য লিপস লিভস, লিভস হলো আমার সাবজেক্ট। হ্যাঁ, লিভস আমার সাবজেক্ট। লিভস এর একটা ভার্ব আছে, লিভস পাতাগুলো আর, আর পাতাগুলো আর, পাতাগুলো কেমন। এখন খেয়াল করবেন, আর গ্রামার গুলো আমরা জেনে নেবো। পাতাগুলো কেমন ইন শেপ, আকারের দিক দিয়ে পাতাগুলো কেমন। আচ্ছা, তো পাতাগুলো আকারের দিক দিয়ে কেমন আমরা জেনে নিই। আপনাকে বেশ কিছু গ্রামারের লেসন এখানে আমরা দিয়ে দিচ্ছি। পাতাগুলো আকারের দিক দিয়ে কেমন, বিগ বা স্মল, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। বিগ বা স্মল এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। দেখেন, যদি আর ভার্ব হয়, এম ইজ আর ওয়াজ আর বিবিন বিং ভার্ব হয়, এরপরে ভার্বের সাথে আইএনজি হতে পারে, তার মানে এখানে ভার্বের সাথে আইএনজি হতে পারে। দ্য লিভস অফ দ্য ট্রিজ আর ভার্বের সাথে আইএনজি হতে পারে একটা। 2 নম্বর, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে, আর অ্যাডজেক্টিভ হতে পারে, আর নাউন হতে পারে। লজিক্যালি বাক্যের সাবজেক্ট হচ্ছে লিভস। আচ্ছা, গ্রামার হচ্ছে সাবজেক্টকে নিয়ে যে কথা বলে তার নাম হলো অ্যাডজেক্টিভ। এখানে লিভস মানে পাতা, পাতাগুলো কেমন, এটা অ্যাডজেক্টিভ হবে। আবার পাশে বলে দেওয়া আছে শেপ, শেপের দিক দিয়ে পাতাগুলো কেমন। আমার একটু ফ্রিজে রাখিস। দ্য লিভস অফ ট্রিজ আর ড্যাশ ইন শেপ, শেপের দিক দিয়ে পাতাগুলো কেমন। আচ্ছা, এখন বলতে পারেন আমার একটা কিওয়ার্ড আছে, আমরা কিওয়ার্ডের নিচে দাগ দেব। বলেন এখানে কিওয়ার্ড কোনটা? কোনটা কিওয়ার্ড বলেন? লিভস, 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 লিভস হলো কিওয়ার্ড। তাহলে আমরা শুরু থেকে নর্মাল স্পিডে লিভস শব্দটা খুঁজবো, shape, লিভস শব্দটা খুঁজবো। শেপ নাও পাইতে পারি আমরা, কিন্তু পাতার সিনোনিম খুব কম পাওয়া যায়। শেপের জায়গায় অন্য কিছু হতে পারে, স্ট্রাকচার। তাহলে যে শব্দগুলোর সিনোনিম কম থাকে ওগুলোই হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা এখানে লিভস খুঁজবো, চলেন আমরা লিভস খুঁজে বের করি। শুরু থেকে পরে লিভস খুঁজবো, দেখি লিভস কোথায় আছে। নাটমেগ, আ ভ্যালুয়েবল স্পাইস। এখন আপনি বলতে পারেন স্যার নাটমেগটা কি? চলেন আপনার নাটমেগটা দেখাই দিই। NUTMEG। আমরা সাধারণত বিরিয়ানি রান্না করার সময় নাটমেগ ইউজ করি। এ হচ্ছে নাটমেগ। জয়ফল জয়ন্তী বলে এগুলোকে নাটমেগ। হ্যাঁ, নাটমেগ, নাটমেগ, হ্যাঁ, নাটমেগ, নাটমেগ, নাটমেগ। ডান। দেখি আমরা লিভ শব্দটা কোথায় আছে, শুরু থেকে আমরা নর্মাল স্পিডে পড়বো। The nutmeg tree, Mystrica fragrans, is a large evergreen tree native to Southeast Asia. Until the late 18th century, it only grew in one place in the world, a small group of islands in the Banda Sea, part of the Malaccas or Spice Islands in northeastern Indonesia. The tree is thickly branched with dense foliage of tough, dark green oval leaves. আমরা পেয়ে গেলাম এখানে, এখানে আমাদের উত্তর হয়ে যাবে। শেপের দিক দিয়ে কেমন, আচ্ছা নাজুকতার দিক দিয়ে কেমন, আচ্ছা রঙের দিক দিয়ে কেমন, সবই দেওয়া আছে লিভস। আমরা মূলত পেয়ে গেছি আমাদের কথাগুলো। দেওয়া আছে এরকম, দ্য ট্রি ইজ থিকলি ব্রাঞ্চড উইথ ডেন্স ফলিয়েজ অফ টাফ ডার্ক গ্রিন ওভাল লিভস। লিভ শব্দটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন অফ আছে, অফের পরে নাউন আছে, নাউন হচ্ছে লিভস। প্রিপোজিশনের পরে এখানে অফ, আপনার বইয়ে আপনি অফের নিচে দাগ দিতে পারেন চাইলে। প্রিপোজিশনের পরে নাউন হয়, বলেন তো এখানে নাউন কোনটা? টাফ, ডার্ক গ্রিন, ওভাল, লিভস। আপনি পারবেন, বলেন এখানে নাউন কোনটা?
কোনটা নাউন? Leaves. লিভস হলো নাউন। আচ্ছা, এখন নাউনের আগে যে কথাগুলো বসে সেগুলোর নাম কি বলেন? অ্যাডজেক্টিভ। Adjective. সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর লিভস গুলো কেমন? প্রথম পরিচয় কি? ওর শেপটা কেমন বলেন? Oval. ওভাল। ওভাল। আর রঙের দিক দিয়ে কেমন সে? Green. Dark green. ডার্ক গ্রিন। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। রাইট, ওকে। এখন দেখেন আইএলটিএস এর মজার কাহিনীটা হচ্ছে সেরকম করে। দ্য লিভস অফ দ্য ট্রি আর, আপনি জানেন শেপের দিক দিয়ে কেমন? শেপের দিক দিয়ে উত্তর হচ্ছে কি? শেপের দিক দিয়ে কেমন? শেপের দিক দিয়ে হচ্ছে সে Oval. ওভাল। ভালো। যদি বলতো ইন কালার, কালারের দিক দিয়ে হলে একটা ওয়ার্ড দিলে কোনটা বসাইতাম Dark আমরা বলেন? ডার্ক গ্রিন। আর একটা ওয়ার্ড দিলে গ্রিন বসাইতাম শুধু। আচ্ছা, ওকে। শেপের দিক দিয়ে হচ্ছে ওভাল। আর আপনি চলেন আমরা ওভাল শেপ জিনিসটাও দেখে আসি। ওভাল শেপটা কেমন আসলে? ওভাল, ওকে। ডিমের মতো ওভাল শেপ, হ্যাঁ। এবার আমরা নাটমেগ লিভস দেখি। NUT, নাট, MEG, নাটমেগ লিভস, LEAVES। নাটমেগস এর লিভস গুলো কেমন দেখেন? হ্যাঁ, অনেকটা ওভাল শেপ, একটা ওভাল শেপ। আমরা 1 নম্বর প্রশ্নটার উত্তরটা পেয়ে গেলাম, কিন্তু একটা গ্রামার আছে, বুঝছেন? এখন বাক্যটা সেরকম, আমাদের প্রশ্নের উত্তরে দ্য লিভস আর, এই যে অ্যাডজেক্টিভটা, এটা লিভস এর পরে বসছে, লিভস এর আগে বসছে না লিভস এর পরে বসছে? বলেন যে অ্যাডজেক্টিভটা যে ওভাল, ওভাল একটা অ্যাডজেক্টিভ, এটা লিভস এর Leaves এর পরে বসছে। পরে বসছে। আইএলটিএস এর কাজটা কি জানেন? ও আগে লেখে। আইএলটিএস এর কাজটা কিন্তু আগে লিখছে, লিভস এর আগে লিখছে। এটা আইএলটিএস এর কমন টেকনিক, খুবই কমন টেকনিক। এই মেকানিজমটা জেনে গেলে আপনার জন্য অনেক প্রশ্ন, লিসনিং প্রশ্ন করা সহজ হয়ে যাবে। যেমন লেখা আছে এরকম, শি হ্যাজ এন এক্সপেন্সিভ কার। শি সাবজেক্ট, শি হলো সাবজেক্ট, বাক্যের ভার্ব হলো হ্যাজ, তার আছে কি আছে বলেন? গাড়ি। গাড়ি হলো তার অবজেক্ট। কেমন গাড়ি? উত্তর করেন তো, কেমন গাড়ি? এক্সপেন্সিভ। এটা তার Expensive. অ্যাডজেক্টিভ, এটা তার অ্যাডজেক্টিভ। প্রশ্ন বানাইলে আমি আপনারে বলি, যদি প্রশ্ন বানায় সে কি করবে জানেন? এক্সপেন্সিভটা গাড়ির পরে বসাবে, এভাবে লিখবে। শি হ্যাজ আ কার হুইচ ইজ, বলেন উত্তর কোনটা? হুইচ ইজ Expensive. এক্সপেন্সিভ। Which হুইচ is ইজ এক্সপেন্সিভ। expensive. তাহলে এক্সপেন্সিভটা কি গাড়ির উত্তরে, গাড়ির আগে বসলো না গাড়ির পরে বসলো? গাড়ির পরে বসছে। পরে বসলো। এই কাজটা করে সে, এই কাজটা করে। এটা আইএলটিএস এর একটা ট্রেডিশনাল নিয়ম। আচ্ছা, এবার আমরা সেকেন্ড কোশ্চেনটাতে চলে যাব। আশা করি আপনি প্রথম প্রশ্নের উত্তরটা পারছেন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুটস অ্যান্ড ব্রেকস ওপেন হোয়েন দ্য ফ্রুট ইজ রাইপ। আমাকে বলেন এই বাক্যে, হ্যাঁ এখানে কটা বাক্য আছে? কটা বাক্য, সাবজেক্ট কটা ভার্ব? 2টা বাক্য আছে, হ্যাঁ। মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো পারছেন ভাই। আচ্ছা, এখন বাক্য হইতে হলে সাবজেক্ট লাগবে আর ভার্ব লাগবে। আমাদের প্রথম ভার্ব আছে সারাউন্ডস, আরেকটা ভার্ব আছে ব্রেকস। সারাউন্ডের সাথে এস আছে, খেয়াল করেন, ব্রেকের সাথে এস আছে। আপনি লিখেন ভার্বের সাথে এস থাকলে সাবজেক্ট হয় সিঙ্গুলার। বলেন এই বাক্যের নাই কোনটা? ভার্ব তো আছেই, নাই কোনটা প্রথম বাক্যের? এটা ভার্ব ওয়ান, Subject name. এটা ভার্ব ওয়ান, এটাও ভার্ব ওয়ান। নাই কোনটা? এখানে সাবজেক্ট নাই। সাবজেক্ট নাই, না থাকার কারণে আইএলটিএস এর ভাষায় সাবজেক্ট মানে নাউন। আবার বলেন তারপরে নাউন হয়, তারপরে নাউন হয়, আবার এখানেও নাউন হবে। এখন ওই নাউনটা কি প্লুরাল নাউন হবে না সিঙ্গুলার নাউন হবে? একটু বলে দিছি আমি, সিঙ্গুলার নাউন। কারণ সাউন্ড ভার্বের সাথে এস থাকলে, সাবজেক্ট হয় সিঙ্গুলার, সাবজেক্ট হবে সিঙ্গুলার, পাশে লেখা রাখলেন। তাহলে এখানে সিঙ্গুলার নাউন হবে। ভালো। তাহলে দা কিছু একটা, সারাউন্ডস দা ফ্রুট, ফলটাকে চারিদিক থেকে ঘিরে ধরে রাখে। সার মানে ঘিরে ধরে রাখা। সারাউন্ডস কাকে ঘিরে ধরে রাখে? ফলকে। আচ্ছা, একটা জিনিস ফলকে চারিদিক থেকে ঘিরে ধরে রাখে, আবার ওই জিনিসটা কি করে বলেন? আটকে থাকে না, ব্রেকস ওপেন, ভেঙে যায়, ভেঙে যায়, ভেঙে যায়, ভেঙে যায়। কখন ভেঙে যায়? হোয়েন দিয়ে বাক্য দেওয়া আছে। আমার 2 নম্বর সাবজেক্ট হচ্ছে ফ্রুট, যখন ফলটা, বাক্যের ভার্ব হচ্ছে ইজ রাইপ। ফল পেকে গেলে কাঁঠালও কিন্তু ইচ্ছা করে ফেটে যায়, বুঝছেন? ওকে। তাহলে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টটা মিসিং, ওইটা ফলটাকে চারিদিক থেকে ঘিরে ধরে রাখে এবং ওইটাই ভেঙে যায়। তাহলে আমরা চলেন দেখি অ্যাকচুয়ালি নাটমেগ ট্রিটা একটু দেখি। নাটমেগ, হ্যাঁ নাটমেগ। বলেন ভাই।
ব্রেকস ওপেন, এটা কি বোঝাচ্ছে আসলে? খুলে যায়। এই যে দেখেন ব্রেকস ওপেন, খুলে গেল। এই দেখেন গাছ ভেঙে থেকে, খুলে যায়? বুঝছেন, একেবারে খুলে যায়। খেয়াল করেন আপনি, এটা কিন্তু গাছে, ওটা কিন্তু মানুষ করে নাই, বুঝছেন। ওকে, চারিদিক থেকে ভিতরে ফল, নাটমেকটা ফল, এর চারিদিকে কিছু একটা আবরণ, যখন পেকে যায় এটা অটোমেটিক্যালি কি করে বলেন তো, বলেন, ফেটে যায়। কিছু বাদামের মতো অটোমেটিক্যালি কি হয়, এগুলা পাকলে কি করে, দুই সাইড দিয়ে হেঁটে যাই। ফেটে যায়। এই ফেটে যায় ইংরেজি কি বলেন? ব্রেকস ওপেন, ওপেন হয়ে যায়, বুঝছেন, ব্রেকস ওপেন। আচ্ছা, এখন এই চারিদিকে তাহলে ফলের চারিদিকে কি আছে, ওটাই আমার দরকার। এখানে ওপেনটা কি আসলে স্যার? ব্রেকস ওপেন। স্যার এখানে ব্রেকসটা কি? ওপেনটা কি স্যার নাউন? ওকে, চলেন আমরা দেখি ব্রেকস ওপেন এটা কোনো গ্রুপ ভার কিনা, চলেন আমরা খুঁজে বের করি। আচ্ছা, টু ওপেন অর টু ক্লোজ সামথিং, টু ওপেন সাডেনলি, ঠিক আছে। টু ওপেন অর টু ক্লোজ সামথিং, টু ওপেন সাডেনলি, হঠাৎ করে খোলা অর্থে ব্রেকস ওপেন। দ্য পটস ব্রোক ওপেন, খুলে গেল, এটা একটা গ্রুপ ভার্ব। And the seeds scattered on the wind. The police broke open the door. পুলিশ দরজাটা ভাঙলো। ব্রেক ওপেন, এটা একটা গ্রুপ ভার্ব। আপনি যদি গ্রুপ ব্রেকস ওপেন লেখেন, দেখবেন একটু পরে লেখা থাকবে ইডিওম্যাটিক স্যার এটা গ্রুপ এক্সপ্রেশন, ভার্ব স্যার। এরপরে লেখা থাকবে ইডিওম্যাটিক এক্সপ্রেশন। ওকে, ইডিওম্যাটিক এক্সপ্রেশন। ওকে, ব্রেকস ওপেন মিনিং। ওকে, বেশ কয়েকটা জায়গায় আপনি পাবেন এটাকে। যদি এই ডিকশনারিতে যান, ওকে, হ্যাঁ, মেয়ার ওয়েবস্টার, ব্রেকস ওপেন, হ্যাঁ, ব্রেকস ওপেন মানে হচ্ছে ইরাপ্ট অর ইন্টেন্সিফাই সাডেনলি, হঠাৎ করে ভেঙে যাওয়া, ব্রেকস ওপেন, এটা গ্রুপ ভার্ব। আপনি ওপেন মূলত অ্যাডজেক্টিভ, বাট ব্রেকস ওপেন এটা একটা গ্রুপ ভার্ব। হোপফুলি ইউ গট দি আনসার টু ইয়োর কোয়েশ্চেন। ভেঙে যায় when the fruit is ripe, যখন ফলটা পাকা থাকে। এবার আপনার বেশ কিছু গ্রামার লেসনের দিকে দাগ দেন। বলেন এই বাক্যটা প্যাসিভ না অ্যাক্টিভ? বাক্যটা প্যাসিভ। কিভাবে চিন্তা করলেন বলেন তো, কোথাও অ্যামিজার আছে? ব্রেকস ওপেন Active. পর্যন্ত অ্যাক্টিভ। এখানে সাবজেক্ট হবে, এখানে সিঙ্গুলার কিছু। এর ভার্ব কয়টা? সিঙ্গুলার এই সাবজেক্টের ভার্ব কয়টা বলেন? দুইটা। দুইটা দুইটা ব্রেকস দুইটা দুইটা ব্রেকস দুইটা 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 সারাউন্ডিং একটা হচ্ছে সারাউন্ডস এন্ড সারাউন্ডস, ব্রেকস ওপেন এন্ড আর একটা ব্রেকস হচ্ছে ওপেন। ব্রেকস ওপেন। এটাও ভার্ব। এখন একটা সাবজেক্টের দুইটা ভার্ব, এটা কিভাবে সম্ভব? যদি ভার্ব দুটো কি দিয়ে যুক্ত থাকে বলেন? কনজাংশন এন্ড And দিয়ে। কনজাংশন দিয়ে যুক্ত থাকে। সেটা এন্ড হতে পারে, বার্ড হতে পারে, অর হতে পারে, আর সো হতে হতে পারে পারে, দাস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। নট অনলি বার্ড, সো হতে পারে। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ। আচ্ছা, আমি জানি আয়াস মানে কি, সবাই বলেন তো? প্যারাফ্রেজিং। আয়াস মানে paraphrasing. প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজ আর প্যারাফ্রেজিং এর প্রথম নিয়মটা কি? অ্যাক্টিভ বাক্য কি হয়ে যায়? বেশি হয়ে যায়। Passive হয়ে যায়। প্যাসিভ হয়ে যায়। তাহলে আমাদেরকে এখন মনে রাখতে হবে আসলে এই বাক্যটা প্যাসেজে অ্যাক্টিভ আছে, কিন্তু প্রশ্নে অ্যাক্টিভ আছে, প্যাসেজে কি থাকতে পারে? Passive. প্যাসিভ থাকতে পারে। তো এই ব্যাপারে আমাদেরকে একটু আগে থেকে সতর্ক থাকতে হবে যে ইট ক্যান বি ট্রু, রাইট? ওকে, পিপল থিঙ্ক ইট ইজ সাজেস্টেড। তাহলে আমরা দেখবো এখন কি আছে আমাদের ওইখানে। দেখি কোথায় আছে, আমরা যতটুকু পড়ছি তারপরে আমরা পড়বো। যেখানে 1 নম্বর প্রশ্নের উত্তর পাইছি ওখানে আমরা দাগ দেবো, এখানে লিখবো, ওভারের নিচে দাগ দিয়ে লিখবো এটা আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। কারণ আমি তো পেজ উল্টাবো, বারে বারে পেজ উল্টালে যাতে আমার জন্য উত্তর পাওয়া সহজ হয়, কারণ এগুলো সিরিয়াল অনুযায়ী আসে, তাহলে পরে পাবো আমরা। আচ্ছা দেখি, the fruit is encased in a fleshy husk. When the fruit is ripe, this husk splits into two halves along the ridge running the length of the fruit. গেল আমাদের এই বাক্যটা। The fruit is encased in a fleshy husk. আমরা এই বাক্যটাকে বুঝি। The fruit is encased in a fleshy husk. The fruit is encased in a fleshy husk. বাক্যটা আপনার জন্য আমি লিখে দিছি, The fruit is encased in a fleshy husk. সরাসরি বাক্যটা লেখা। আপনি কি করবেন? সাবজেক্টের নিচে দাগ দেবেন। চল আমরা সাবজেক্টের নিচে দাগ দেই। বলেন তো বাক্যের সাবজেক্ট কোনটা? দ্য ফ্রুট দ্য ফ্রুট। এ বাক্যের ভার্ব খুঁজে বের করেন, ভার্ব কোনটা বলেন? ইজ ইজ ইনকেসড। ইজ এনকেসড। এনক্রাস্টেড।
encased Encased. Encased. তাহলে বলেন ফলটা চারিদিক থেকে পরিবেষ্টিত জি। কি দিয়ে পরিবেষ্টিত বলেন ফ্লেশি Fleshy husk. ফ্লেশি হাস্ক দিয়ে পরিবেষ্টিত আপনারা দেখাইছি ফ্লেশি হাস্ক দিয়ে যে নাটমেগ ফ্রুটটা পরিবেষ্টিত এই যে দেখেন নাটমেগ বা ফ্লেশি হাস্ক দিয়ে পরিবেষ্টিত ফ্লেশি হাস্ক চারিদিকে খোসা এবং এটা কিন্তু বেশ মোটা মোটা হাস্ক দিয়ে পরিবেষ্টিত এবার দেখেন এনকেস মানে হলো পরিবেষ্টিত এর একটা সিনোনিম বলেন তো এর একটা সিনোনিম এর সিনোনিম কি বলেন সারাউন্ডেড সারাউন্ডেড তাহলে আমরা এই বাক্যটাকে চেঞ্জ করে লিখি দ্য ফ্রুট Encrust. এনকেসড Encrust. কেমন একটু আনকমন I would go with surrounded. The fruit is surrounded. অন্য কোনো সিনোনিম হতে পারে সারাউন্ডেড আমরা এনকেস্টের পরিবর্তে এখানে সারাউন্ডেড লিখলাম সাবজেক্ট সেম ভার্ব হচ্ছে সারাউন্ডেড সারাউন্ডেড ইন আ ফ্লেশি হাস্ক এবার দেখেন বলেন এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ এই ব্যাপারটা passive. প্যাসিভ কিন্তু আমাদের প্যাসেজে আমাদের কোশ্চেনে কি ছিল কোশ্চেনটা যদি আপনারা আবার নিয়ে যাই কোশ্চেনটা কি ছিল কোশ্চেনটা ছিল অ্যাক্টিভ বাক্যটা কিন্তু প্যাসিভ আচ্ছা এবার চলেন আমরা এই বাক্যটারে অ্যাক্টিভ বানাই আচ্ছা ওকে দ্য ফ্রুট ইজ সারাউন্ডেড ইন আ ফ্লেশি হাস্ক ফ্লেশি হাস্ক আমরা কাজ করি এবার করে আরেকবার লিখি আপনি বাই দিলে আপনি হয়তো বা খুব বেশি খুশি হবেন বাই দিয়ে করে দিলাম বলেন ওকে তাহলে এবার আমরা অ্যাক্টিভ বানাইলে কোনটা দিয়ে শুরু করবো বলেন আফ্লেশি হাস্ক থেমে যায় এরপরে আমরা ই সারাউন্ডেড থাকলে প্রেজেন্ট সেন্সে নিয়ে যাব আমরা আফ্লেশি হাস্ক তারপরে কি বসাবো বলেন সারাউন্ডস দ্য ফ্রুট সারাউন্ডস দ্য ভার্বের সাথে s Fruit. হ্যাঁ ভার্বের সাথে এস বসাই দেবো সারাউন্ডস দ্য ফ্রুট আচ্ছা প্রশ্নকর্তা আফ্লেশি হাস্কের জায়গায় শুধু কি বসাইছে বলেন দা বসাইছে প্রশ্নে যাই আমরা প্রশ্নে কি বসাইছে শুধু আয়ের জায়গায় কো বসাইছে উনি দা বসাইছে আমার ওয়ার্ড থাকবে কয়টা দুইটা না একটা একটা আর তারপরে কি অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে নাউন হবে আমার সাথে বলেন এখানে নাউন কোনটা দা ফ্লেশি হাস সারাউন্ডস দ্য ফ্রুট এখানে নাউন কোনটা এবার ফ্লেশি কি বলেন ওকে লজিক খারাপ ওকে ফ্লেশি কি এবার কি সাবজেক্ট কোনটা বলেন এবার ফ্লেশি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্লেশি হলো অ্যাডজেক্টিভ হাস্ক হলো না আমাদের না ফ্লেশি হলো হাস্ক হলো নাউন হাস্ক খোসা হাস্ক হলো খোসা তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর কোনটা বলেন দা হাস্ক 2 নাম্বার দা হাস্ক সারাউন্ডস দ্য ফ্রুট তাহলে হাস্ক হলো ফলটাকে চারিদিক থেকে ঘুরে রাখে তাহলে আমাদের উত্তর হলো দা ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট এন্ড ব্রেকস ওপেন when the fruit is ripe উত্তর হচ্ছে হাস্ক সারাউন্ডস দ্য ফ্রুট এন্ড ব্রেকস ওপেন when the fruit is ripe পরের অংশও ব্যাখ্যা করে দেওয়া যায় বাট একটু ফাস্ট আগাচ্ছি 3 নম্বর প্রশ্নে চলে যাই আমরা The dash is used to produce the spice nutmeg এখানে একটা গ্রামার আছে The dash is used প্যাসিভ আছে ওকে এটা কিন্তু অতীতের অভ্যাস বা বর্তমানের অভ্যাস বুঝায় নাই ঠিক আছে যদি অভ্যাস বুঝাইতো তাহলে প্রোডিউসের সাথে কি হয়ে যেত বলেন তো অভ্যাস বুঝাইলে আইনজি হয়ে যেত প্রোডিউসিং হয়ে যেত আমাদের এখানে কোনো অভ্যাস বুঝায় নাই The dash is used to produce the spice nutmeg স্পাইসটা তৈরি করতে কিছু একটা জিনিস ব্যবহৃত হয় এটা বোঝানোর জন্য আমি আপনাদের 1.5 মিনিট একটা ডকুমেন্টারি দেখাবো ইউটিউব থেকে না বুঝলে আমরা তো বই থেকে বুঝবো বাট স্টিল আমি মাঝে মাঝে কিছু ডকুমেন্টারি দেখাই বোঝানোর জন্য মশলা এগুলো সব পাকা এমনিতে ফেটে আছে এই বাইরের অংশটা হলো হাস্ক ভিতরে হলো নাটমেগ এটা এক ধরনের মশলা বিরিয়ানিতে রান্না দেয় বিরিয়ানি আমরা রান্না করার সময় ইউজ করি
জাস্ট লিভ ইট হাফ অ্যান আওয়ার ফর ইজি রিমুভিং মেজ। মেজ নামে একটা জিনিস সরাই দেবো, লাল যে উপরের আবরণটা ওটাকে বলে মেজ। Ready for removing Jasripati or maize from nutmeg. এটাই হলো মেজ। এটা একটা মশলা। একই জিনিস থেকে দুই রকমের মশলা, বুঝছো না কেন? এটার নাম মেজ আর ওটার নাম নাটমেগ। নাটমেগ ইন আ বোল। নাটমেগ বানানো হচ্ছে এই বীজ থেকে। আর এটা হচ্ছে মেজ। তার মানে একটা জিনিস থেকে দুই রকমের মশলা বের হয়। মশলা টান। আমাদের প্রশ্নটা দেখি এবার। The dash is used to produce the spice nutmeg. Nutmeg বানাইতে the dash is used. এখন আপনি একটু আগে বলছি, বলেন এখানে ইজ আছে, ইজের পরে ইউজড আছে। ইজ যদি ভার্ব হয়, ইজ ভার্ব হইলে আমার সাবজেক্টটা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে বলেন তো? সাবজেক্টটা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্টটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার সিঙ্গুলার। হবে স্যার। আর তারপরে এমনিতে আমি জানি নাউন হয়, আর সাবজেক্ট বানিয়েও নাউন, তাহলে আবার এটার উত্তর ওটা নাউন, তাই না? দেখি এবার আমরা তাহলে কিওয়ার্ড দেখি। স্পাইস নাটমেগ, স্পাইস মানে কিন্তু মশলা, মশলা। তারপরে আমরা পড়বো, তারপরে ইনশাল্লাহ আমরা পাবো সিরিয়াল মেনটেন করে। যতটুকু পড়ছি আমরা, তারপরে যেখানে ছিলাম। Inside is purple brown shiny seed, 2 to 3 centimeter long by 2 centimeter across, surrounded by a lacy red or crimson covering, cold and aril. These are the sources of two spices. বাহ, একটা হচ্ছে আরিল, একটা হলো সিড। ওইখান থেকে দুইটা রকমের মশলা বের হয়, একটা নাম হলো নাটমেগ, একটা নাম হলো মেজ। The former being produced from the dried seed and the latter from the aril. এখানে অনেকগুলো গ্রামার আছে, আমরা শিখে রাখবো। রাইটিং এ ফর্মার আর লেটার দিয়ে লিখতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, চেষ্টা করবেন আপনারা লেটার আর ফর্মার শব্দ দিয়ে লিখতে পারেন। ফর্মার মানে হচ্ছে প্রথম জন, আর লেটার মানে হলো পরের জন। These are the sources of two spices. একটা নাম হচ্ছে নাটমেগ, একটা নাম হলো মেজ। আচ্ছা, নাটমেগ আগে লিখছে, মেজ পরে লিখছে। তাহলে ফর্মার মানে প্রথম জন, আর লেটার মানে হলো পরের জন। আচ্ছা, নাটমেগ আমার প্রথমে নাটমেগ বলছে, কুল। ফর্মার বলছে, ড্রাইড সিড বলছে। মেজ হলো দ্বিতীয় জন, মেজ হলো দ্বিতীয় জন। লেটার মানে দ্বিতীয় জন, আর আরিল হলো দ্বিতীয় জন, তৃতীয় জন। দ্যাটস ইট। আচ্ছা, এখন we respect RESPECT. We respect both Sheikh Hasina and Khaleda Zia. জিয়া, ফুল স্টপ। ওকে, ভালো কথা। এখন যদি বলি দা ফরমার, FORMER, বলেন এই ফরমার দিয়ে কারে বোঝালো? ফরমার দিয়ে শেখ শেখ হাসিনা। হাসিনা। হ্যাঁ, the farmer is currently leading the country, ruling the country, and the letter LATTR, letter মানে তাহলে কার? খালেদা জিয়া is trying to come back to politics. TSCS,
এবং পরের জন রাজনীতিতে আসার চেষ্টা করতেছে। তাহলে এবার আমরা দেখি, দিজ আর দ্য সোর্সেস অফ টু স্পাইসেস। দিজ মানে হলো একটা সিড, একটা নাম হলো আরিল। আগের লাইনে দিজ এর মিনিং করে দিছে। পার্পল সিড সারাউন্ডেড বাই এ লেসি রেড অর ক্রিমসন কাভারিং কল্ড অ্যান আরিল। সিড থাকে আর সিডের উপরে লাল রঙের যে একটা কাভারিং দেখলাম আরিল, এই দুটোকে বলো দিস। দিস আর দ্য সোর্সেস অফ টু স্পাইসেস। এগুলো থেকে দুই রকমের মশলা পাওয়া যায়। দিস আর দ্য সোর্সেস অফ টু স্পাইসেস। একটার নাম হলো নাটমেগ, একটার নাম হলো মেস। এবার দেখি, দ্য ফর্মার মানে নাটমেগ, বিং প্রডিউস ফ্রম ড্রাইড সিড। নাটমেগ কোথেকে আসে? তাহলে সিড থেকে আসে, ড্রাইড সিড থেকে আসে। the former being produced from the dried seed. আমি লিখলাম the former এর জায়গায় বসাই দিলাম নাটমেগ, being Nutmeg. produced from the dried seed। এবার বাক্য বানাইতে হলে নাটমেগের পর একটা সাবজেক্ট, নাটমেগ তো কি? সাবজেক্ট, একটা ভার বসাই দিলাম। নাটমেগ is produced from the dried seed, ঘুরাই দিলাম, নাটমেগ is produced from the dried seed। এবার আমি প্রশ্নটা দেখি, প্রশ্নটা আমার কি বললো? প্রশ্নটা বললো ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস স্পাইস নাটমেগ। নাটমেগ বানাইতে কি কাজে লাগে? আপনার উত্তরটা অলরেডি পেরে ফেলছেন, তারপরে আরো করি। That's it. নাটমেগ ইজ প্রডিউস ফ্রম ডাইড সিড, ঘুরায় বলেন। নাটমেগ বাক্যের That's it. সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট। বাক্যের ভার্ব হলো ইজ প্রডিউসড। নাটমেগ তৈরি হয় কোত্থেকে তৈরি হয় বলেন? ড্রাইড। ড্রাইড কোনটা বলেন? সিড। এবার বাক্যটাকে পেছন থেকে, এটা তো প্যাসিভে আছে, আবার ঘুরাইয়া দেন বাক্যটাকে। নাটমেগ তৈরি হয় সিড থেকে, ঘুরাই বলি কি ব্যবহৃত হয় নাটমেগ বানাইতে? ড্রাইড সিড। That's it. The dried seed is Yes. used to produce, নাম কি বলে? Nutmeg. নাটমেগ। নাটমেগ। আচ্ছা, এখন প্রশ্নটা বানাইছে এরকম, এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু এখানে দুইটা ওয়ার্ড তো আমি সিড দিতে পারবো, ড্রাইভ দিতে পারবো না, দুইটা ওয়ার্ড হয়ে গেল। তাহলে এখন দায়ের পরে আমার হবে নাউন, বলেন আমি কোনটা বসাবো? দ্য ড্রাইড সিড কোনটা বসাবো বলেন? সিড বলবো, সিড 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 হচ্ছে নাউন। তা ড্রাইডটা কোন পার্ট অফ স্পিচ যায়? এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আমার লাগবে নাউন। তাহলে দ্য সিড ইজ ইউজড টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। নাটমেগ বানাইতে কি ব্যবহৃত হয় বলেন? সিড। সিড। The seed is used to produce the spice nutmeg. আমাদের আরেকটা প্রশ্নের উত্তর হয়ে গেল। The seed is used to produce the spice nutmeg. Nutmeg বানাইতে seed use হয়। পরেরটা, the covering known as the aril is used to produce। এবার আরিল দিয়ে কি বানানো হয় ওটাও আমরা দেখবো, দুটা মশলা, একটা মশলা Yes. নাটমেগ, তাই না? ওকে, আরিল দিয়ে আবার কি বানানো হয় ওটা আমরা খুঁজে বের করবো, এটা আপনারা অনেকে ধরতে পারছেন। The covering known as the aril is used to produce, ভালো কথা। এবার আপনি প্রডিউসের নিচে দাগ দেন, প্রডিউসের নিচে দাগ দিয়ে আপনি লিখবেন প্রডিউস ভার্ব হলো প্রডিউস, এর নিচে আপনি দাগ দিবেন এভাবে, লিখবেন WHAT, হোয়াট অথবা হোম, হোয়াট অবলিক হোম, হোম। যদি আপনি কোনো উত্তর পান, যদি উত্তর পান, ভার্বকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পান, তার নাম হয় অবজেক্ট। আর আইএলটিএস এর ভাষায় অবজেক্ট মানে হলো নাউন। হ্যাঁ, অবজেক্ট মানে হলো নাউন, NOUN, নাউন। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে অ্যাকচুয়ালি নাউন। গুড। The covering known as aril is used to produce, তাহলে used to produce আরিল দিয়ে বানানো হয়, প্রশ্ন করেন কি বানানো হয়, কাকে বানানো হয়? উত্তর পেলে অবজেক্ট, আর অবজেক্ট মানে নাউন। The letter from aril, আমাদের এরকম ছিল লাইনটা, the letter from aril, the letter from aril। এখানে আপনি খেয়াল করেন the former being produced from the dried seed, খেয়াল করেন former being produced from dried seed। আপনি নিজে খেয়াল করছেন the former এর পরে being produced লিখছে, পরে from লিখছে, কিন্তু লেটারের পরে being produced না লিখে সরাসরি কি দিছে? শুধু from দিছে, being produced টা লেখে নাই। লেটার মানে কোনটা ছিল? দাগ রং কালারটা চেঞ্জ করেন, লেটার দিয়ে কারে বুঝাইছে? এই লেটার মেস, মেস। লেটার আসে কোথা থেকে বলেন? আরিল থেকে। আরিল থেকে। মেস আসে আরিল থেকে, তাহলে আরিল দিয়ে কি বানানো হয়? উত্তর কি? মেস বানানো হয়। ওকে, বাস, ভালো, এটা হলো আমাদের কাজ। দ্য লেটার ফ্রম দি আরিল, মেস ইজ প্রডিউসড ফ্রম দি আরিল। ঘুরে বললে আরিল ইজ ইউজ টু প্রডিউস, উত্তর কোনটা আমার? মেস। গেল, এটা আমাদের 4টা প্রশ্নের উত্তর আমি করতে পারলাম, বুঝাইতে পারলাম হোপফুলি।
4টা প্রশ্ন শেষ হওয়ার পরে দেখবো এরপরে আর কি প্রশ্ন আছে। কোশ্চেন নাম্বার 5 to 7 এটা হলো ট্রু ফলস নট গিভেন। আমার প্রশ্ন থাকবে 13টা, দেখি আর কি প্রশ্ন আছে। ইয়াস, আরো কিছু কোশ্চেন আছে। এটাও আবার গ্যাপ ফিলিং। বলেন, আমি যদি আইএলটিএস এ বিভিন্ন রকম প্রশ্ন পাই, সবার আগে কোনটা আনসার করব? চোখ বন্ধ করে সবার আগে গ্যাপ ফিলিং আনসার করব, কারণ এটা সব থেকে সহজ। আবারও ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড আমি ইউজ করতে পারবো। রাইট ইউর আনসার্স ইন বক্সেস। এবার আপনাকে আরো একটা বিষয় দেখাই আমি। আমরা উত্তরগুলো অ্যাকচুয়ালি কিভাবে লিখবো? যারা আগে আপনাদের মধ্যে আইএলটিএস পরীক্ষা দিয়েছেন, সাধারণত আমার কাছে আইএলটিএস পড়তে আসে যারা বিভিন্ন কোচিং আইএলটিএস করছে বা IELTS পরীক্ষা দিছে, এরাই মূলত আমার কাছে আইএলটিএস করতে আসে। সাধারণত নিউ স্টুডেন্ট আমি খুব কম পাই। হ্যাঁ, ফ্রেশ গ্রাজুয়েট আমি খুব, মানে ফ্রেশ আমাকে কেউ খুব একটা খুঁজে পায় না। যারা অনেকবার আইএলটিএস করছে তারাই অ্যাকচুয়ালি আসে। আপনি আমার নতুন? ফার্স্ট। আমার ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাঁ, তা দুজন ফার্স্ট, আর কেউ ফার্স্ট থাকলে এখানে আমার 25 জন ফার্স্ট। আছে। আমি আব্দুল্লাহ ভাই। আমি তো আমিও কখনো দেখিনি। আজ জানেন না? কলি। বলি না, আমি কোচিং ও করি নাই কখনো। কোচিং করে নাই না? তাহলে এটা একটা মিরাকল, না কারণ ভাই, আমার সাথে first. স্টুডেন্ট গুলো সাধারণত অনেকগুলো কোচিং করার পরে তারপরে আসে। গড়ে তাই বলে অভিজ্ঞতাতে। আচ্ছা দেখেন, আমরা উত্তরগুলো কিভাবে লিখবো। এই হচ্ছে আপনার উত্তরগুলো ওএমআর শিটে হবে। আইএলটিএস আপনার কাছ থেকে 17,500 টাকা নেবে পরীক্ষার। উনি কি করবে, আপনার পরীক্ষার আনসার করার জন্য একটা ওএমআর শিট ধরাই দেবে, আর লিসনিং আর রিডিং এর জন্য একটা ওএমআর শিট। কি আচিব কথা, এক পিঠে হবে লিসনিং, ঠিক তার অপর পিঠে হবে, বুঝছেন, রিডিং। ওনার কি পরিমাণ টাকা বাঁচায়, মাত্র একটা পেজ, এবি টু পিট। তা আমরা লিসনিং তো করছি না, আমরা রিডিং দেখছি। তা রিডিং এ এখানে ক্যান্ডিডেটের নাম্বার লিখতে হয়, ক্যান্ডিডেটের নাম্বার থাকে, সেন্টার নাম্বার, টেস্ট মডিউল, ঠিক আছে, এই পাশে ইত্যাদি ইত্যাদি তারিখ থাকে। এখন 1 নম্বর প্রশ্নে আমাদের উত্তর ছিল ওভাল। 2 নম্বর প্রশ্নে আমাদের হয়তো কেমন ছিল, রাইট, একটা হাস্ক, ফ্লেশি হাস্ক ছিল। 3 নম্বর ছিল হচ্ছে সিট। সিট, আর 4 নম্বরটা ছিল মেস। মেস। আমরা এভাবে স্যার মেস মানেটা কি? মেস এক ধরনের মশলা, ওই যে যাত্রীপতি বলে বাংলায় মনে হয়। বিরিয়ানি রান্না করার সময় এই মশলাটা ইউজ করে, বাজারে গিয়ে কিনে জয়ত্রী বলে। জয়ত্রী বলে হয়তো বা, I think. জয়ত্রী বলে। এখন আমরা উত্তরগুলো পেন্সিল দিয়ে লিখে দেব, আর আপনি পেন্সিল নিয়ে যান আর না যান, আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল আপনাকে পেন্সিল সরবরাহ করবে, কাটারও দেবে, তারা আপনাকে শার্পনারও দেবে, টেনশনের কিছু নাই। তো আমরা এগুলো পেন্সিল দিয়ে উত্তরগুলো লিখবো। হ্যাঁ, পেন্সিল। ওনারা আপনাকে বারবার চেক করবে আপনি আসলে কলম ইউজ করছেন কিনা। সো আপনার পরীক্ষার হলে কিরকম পরিবেশ, টেনশন, এটা আপনি যত রিল্যাক্স থাকবেন পরীক্ষা আপনি অত পরিমাণে আউটপুট দিতে পারবেন না। সাধারণত স্টুডেন্টদের অভিজ্ঞতাতে তাই বলে, নর্মাল রিল্যাক্সে পরীক্ষা দিয়ে, মানে এগুলো পেন্সিলে পরীক্ষা দিতে হয়। এবার আমরা পরের প্রশ্নগুলো দেখব। পরের প্রশ্নগুলো গ্যাপ ফিলিং গুলো আগে করব আমরা, কারণ এগুলো সব থেকে সহজ। আবারও তো একই টেকনিক, সিরিয়াল মেনটেন করে। 8 নম্বর প্রশ্ন, আমার দরকার কি, আবার আমি লিজের কাছে আপনাকে নিয়ে যাই। হাউ আই গট 9 ইন আইএলটিএস রিডিং। তো তার পরামর্শ হচ্ছে আমরা কি করব, কোশ্চেন পড়ব, কিওয়ার্ড গুলোকে সার্কেল করব, then try to look for those keywords or a synonym বা paraphrase text in the passage. তাহলে আমরা কাজ করি, চলেন এই কাজগুলো আমরা করা শুরু করে দেই। আমরা কিওয়ার্ডের নিচে দাগ দিই। এখানে কিওয়ার্ড আছে, মিডল এজেস নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দা। আপনি ধরে ফেলছেন, এখানে কিওয়ার্ড দুইটা। ওকে, একটা হচ্ছে মিডল এজেস, আর 2 নম্বর হচ্ছে ইউরোপ, কারণ ইউরোপের কোনো সিনোনিম নাই, মিডল এজের কোনো সিনোনিম নাই। হতে পারে 1200 সাল থেকে আপনি চিন্তা করতে পারেন, কিন্তু এতটা মনে হয় নাও হতে পারে। মিডল এজেস মানে মিডল এজেস। ইউরোপ একটা কিওয়ার্ড। এখন খেয়াল করেন, নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দা, এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ নাই, বাক্যটা প্যাসিভ। আপনি এই বাক্যের সাবজেক্টের নিচে দাগ দিবেন নাটমেগ, এর নিচে দাগ দিবেন নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ। তাহলে নাটমেগ কে নিয়ে গেল ইউরোপে, নিয়ে গেল বাই দা, কারা নিয়ে গেল? নাটমেগ এটা ইউরোপে কারা নিয়ে গেল? নাটমেগ তো আমাদের মশলা, এশিয়াতেই মূলত মশলা হয়। নাটমেগে
এই মশলাগুলো ইউরোপে নিয়ে গেল। বাই দা, কে নিয়ে গেল, কারা নিয়ে গেল? দা। এবার আপনি গ্রামার জানেন, অলরেডি আপনাদেরকে গ্রামার শিখাই দিছি। বলেন দায়ের পরে কি হবে? দায়ের পরে হয় কি নাউন। বলেন? তারপরে নাউন হয় হবে স্যার। এখানে Noun আমাদের উত্তর হবে। হচ্ছে নাউন। নাউন হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে আমরা জানি আয়াস মানে প্যারাফ্রেজিং। এখানে প্যাসিভ আছে, প্যাসেজে কি থাকতে পারে? প্যাসেজে থাকতে পারে অ্যাক্টিভ। 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 ওকে, এখানে বায়ের পরে যে উত্তরটা সেটা সবার লাস্টে আছে, প্যাসেজে কই থাকতে পারে বলেন সবাই? ফার্স্টে। ফার্স্টে থাকতে পারে, প্রথমে থাকতে পারে। এই হচ্ছে আমাদের ব্যাপারগুলো, এগুলো আমরা খেয়াল করব, খেয়ালফুলি খেয়াল করব। তাহলে আমরা দেখি কি আছে। তো মিডল এজ খুঁজি আমরা, চলেন। এখন মিডল এজ আর ইউরোপ এগুলো হচ্ছে প্রপার নাউন। এটা আর শুরু থেকে ধরে ধরে পড়তে হবে না, বুঝছেন? কারণ এগুলো স্ক্যান করা যায়, কারণ এগুলো সহজে চোখে পড়বে। এই যে মিডল এজ পেয়ে গেছি আমরা। আচ্ছা, দেখি আবার কি দেওয়া আছে। Nutmeg was highly prized and costly ingredient in European cuisine in the Middle Ages and was, পরে বললো, used as a flavoring, medicinal and preservative agent. Throughout this period, the Arabs were the exclusive importers of the spice to Europe. পেয়ে গেলাম আমরা। Throughout this period, আপনি নিচে দাগ দিবেন। Throughout this period দাগ দিবেন, throughout এর নিচে দাগ দেন, দাগ দিয়ে লিখেন এটা প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে একটা কথা শেষ হয়েছে। শেষ হয়েছে কোথায়? Throughout this period, এই পিরিয়ডের জুড়ে, মানে মিডল এজ জুড়ে। প্রিপোজিশন দিয়ে কোনো বাক্য শুরু হইলে, ফ্রেজটা শেষ হইলে ওর পরে কমা বসে, বুঝছেন? ওকে, এটা মডার্ন ইংলিশ বা এটাই স্ট্যান্ডার্ড ইংলিশ, পাংচুয়েশন ইউজ করা। থ্রুআউট দিস পিরিয়ড মানে হলো মিডল এজ জুড়ে, লাইনটা কমা দেওয়া আছে। The Arabs were the exclusive importers of the spice to Europe. আচ্ছা, বাকি সাবজেক্ট হলো অ্যারাবস। আপনি অ্যারাবস এর নিচে দাগ দিয়ে লিখবেন সাবজেক্ট 1, ওয়ার এর নিচে দাগ দিয়ে লিখবেন ভার্ব 1। Throughout this period, the Arabs were the exclusive importers of the spice. The Arabs were the exclusive importers of the spice to Europe. আমার সাবজেক্ট কিন্তু অ্যারাবস। আপনি একটা অবাক করার মতো বিষয় খেয়াল করেন, বাক্য শুরুই কিন্তু অ্যারাবস দিয়ে। আর এখানে অ্যারাবস কিন্তু অবজেক্ট না, বাক্যের সাবজেক্ট। এখানে দেখি ওয়ার এক্সক্লুসিভ ইম্পোর্টার্স, এক্সক্লুসিভ এর নিচে আপনি লিখে রাখেন একমাত্র। ওয়ার, অ্যারাবস ওয়ার ছিল, অ্যারাবস ওয়ার ইম্পোর্টার্স, আরবরা আমদানি করতো, নাটমেগটা আমদানি করতো টু ইউরোপ। আরবরা তো আর ইউরোপের মানুষ না, আরবরা তো আরব দেশে থাকে। তাহলে আরবরা ইন্ডিয়া থেকে নিয়ে ইউরোপে নিয়ে যেত, তাহলে অ্যাকচুয়ালি আরবরা আসলে এক্সপোর্ট করতো। এই বাক্যটা কিন্তু আপনার লিঙ্কিং ভার্ব দিয়ে যুক্ত করা। বাট কথা হচ্ছে আমার কোশ্চেনটা কিন্তু প্যাসিভে ছিল, এটারে প্যাসিভ বানাই। দি আরবস ওয়ার দি এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দ্য নাটমেগ টু ইউরোপ। এখানে উনি ইম্পোর্টার্স ইউজ করছে, বাট প্যারাফ্রেজিংটা এমন সূক্ষ্মভাবে সাজাইছে যে এক্সপোর্টেড বানাই দিল। শুরু করছে বাক্যটা নাটমেগ দিয়ে। নাটমেগ ওয়াজ এক্সপোর্টেড টু ইউরোপ। নাটমেগ এক্সপোর্টে ইউরোপে এক্সপোর্ট করলো বাই দি, আমার উত্তর আপনারা সবাই জানেন। বলেন কারা করছে? আবার দাও আছে, সব মিল আছে। উত্তর কোনটা বলেন? বাই দি, বাই দি আরবস। আমাদের উত্তর হয়ে গেল, আমার একটাই উত্তর এবং আমি উত্তরটা পেরে গেলাম। বাই দি আরবস, ডান, আমাদের উত্তর হয়ে গেছে। বাই দি আরবস। তারপরে 17th সেঞ্চুরি, এখানে আপনি 17th সেঞ্চুরি আছে এটা লিখেন, বলেন। স্যার স্যার ওখানে একটা ইম্পোর্ট বলেছে। একটু আগে স্যার যে রুলসটা বলেছিলেন স্যার, ওটা একটু আবার একটু বলেন তো। কোন রুলসটা বললাম আপনাকে? থ্রুআউট দিস পিরিয়ড, থ্রুআউট প্রিপোজিশনের যে কমা দিতে হয় ওইটা জানতে চাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে ওর পরে কমা হয়। এখানে দেখেন থ্রুআউট দ্য পিরিয়ড, থ্রুআউট দ্য প্রিপোজিশন, শেষ হইলো পুরো কথাটা কমা। আরো আপনাকে দেখাচ্ছি, 1602 সালে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। ইন 1602 দেখেন একটা কমা আছে, দাগ দেন এটার নিচে। বাই 1617 দেখেন এখানে আবার একটা কমা আছে। আরো যদি এই প্যাসেজে থাকে তো খুব ভালো, আরো আছে। ইন 1621 কমা আছে একটা।
আর নাই, প্যাসেজ শেষ। এটা আছে। দেন ইন 1770 কমা আছে একটা। নেক্সট ইন 1778 কমা আছে। প্রিপোজিশন দিয়ে যিনি কোনো জিনিস শুরু হয়, একটা ফ্রেজ শুরু হলে ওই ফ্রেজটা শেষ হইলে তারপর এটা কমা বসে। আমার একটা বিষয় একটু মানে বুঝতে পারছি না, যেটা হচ্ছে লেখা আছে যে দ্য আরবস ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দ্য স্পাইস অফ ইউরোপ। তো এখানে আরবরা হচ্ছে ইম্পোর্টার। যদি আরবরা ইম্পোর্টার হয়ে থাকে তাহলে আরবরা আরবদের দেশে নিয়ে আসবে, বাট এখানে তো এক্সপোর্টার লেখা উচিত ছিল। আমার মনে হচ্ছে সেটা, আমি জানি না, আমি ভুল হতে পারি। না, আপনি ভুল না, আপনি ঠিক বলছেন। হ্যাঁ, আমরা বিষয়টা বুঝি। দি আরবস ওয়ার দি এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ নাটমেগ টু ইউরোপ। The Arabs were the exclusive importers of nutmeg to Europe. আচ্ছা, importers. The Arabs were the importers. The Arabs were the importers to Bangladesh. আরবরা তো আর বাংলাদেশি জনগণ না। আরবরা ইম্পোর্ট করে, কই ইম্পোর্ট করে? বাংলাদেশে। আচ্ছা, ধরলাম আরবরা খেজুর ইম্পোর্ট করে। বাংলাদেশ। আরবরা বাংলাদেশে খেজুর রপ্তানি করে। আরবরা বাংলাদেশে খেজুর ইম্পোর্ট করে। আরবরা কি আমাদের দেশি মানুষ? এটাকে ঘুরে এই কথায় বলা যায়। The Arabs export dates to বাংলাদেশ। বলেন এ কথাটা বলা যায় কিনা? যিনি আমাকে প্রশ্ন করলেন, হ্যাঁ, যিনি প্রশ্ন করলেন, আরবরা বাংলাদেশে খেজুর আমদানি করে, ঘুরে যদি বলি আরবরা বাংলাদেশে খেজুর রপ্তানি করে, কথাটা কি ঠিক আছে কিনা বলেন? বাংলাদেশি ব্যবসায়ীরা আমেরিকাতে পোশাক আমদানি করে, ঘুরে বললাম বাংলাদেশি ব্যবসায়ীরা আমেরিকাতে পোশাক রপ্তানি করে, বলেন যায় কিনা কথাটা? আরো না, বুঝে এখানে একবার। একটা একটা পার্টি তো স্যার, যেটা মনে হচ্ছে এখানে স্যার ভাই যেটা প্রশ্ন করছে এটা কিন্তু যৌক্তিক, যে একটা মানুষ যদি আমি আমার দেশ থেকে ইন্ডিয়াতে পাঠাই, দ্যাটস কল হচ্ছে কি, এটা হচ্ছে আমি এক্সপোর্ট করলাম। বাট আমি যদি আমার দেশেই নিয়ে আসি সেটা হবে ইম্পোর্ট। বাট মাশাআল্লাহ, এখানে খুব ভালো, আরবরা কিন্তু তার নিজের খুব দেশে ভালো। নেয় নাই স্যার। আরবরা নিজের দেশে নেয় নাই, ইউরোপরা এক্সপোর্ট করছে কার মাধ্যমে? আরবদের মাধ্যমে। এখানে তো আরব একটা মিডিয়া পার্সন, সে এক্সপোর্টার হইতে পারে, ইম্পোর্টও করতে পারে। এখানে বিষয়টা ওরকমের হয়েছে, এটা একটা মিডিয়া। হ্যাঁ, খুব ভালো বলছেন আপনি। আরবরা মোটামুটি আপনার প্রশ্নটা আপনি ধরতে পারছেন। দি আরবস ওয়ার দি এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ নাটমেগ টু ইউরোপ। আরবরা কি ইউরোপিয়ান? আরবরা তো ইউরোপিয়ান না, আরবরা তো অ্যারাবিক। আরবরা নাটমেগটা ইম্পোর্ট করে নিয়ে যাইতো, কই নিয়ে যেত? আরবরা ইম্পোর্ট করে ইউরোপে নিয়ে যেত। ঘুরায় বলেন, আরবরা কি তার মানে ওই ইউরোপের বাসিন্দা ইউরোপরা ছিল? ইউরোপে এক্সপোর্ট করা হয়েছে, বলেন ইউরোপে এক্সপোর্ট করা হয়েছে কার মাধ্যমে? ওটা আরবদের মাধ্যমে। আর আরবদের মাধ্যমে। খুব সিম্পল একটা লজিক। আরবরা তো আর ইউরোপিয়ান না। তো আইএলস মানে প্যারাফ্রেজিং। এখানে ইম্পোর্টার বলছে, সে প্রশ্নে কি বানাই যেতে পারে? মানে এক্সপোর্টার বানাই যেতে পারে। এটা প্যারাফ্রেজিং বলে, আইএলস এর প্যারাফ্রেজিং রুলস। ওকে, এটাকে আরো সহজ করে উদাহরণ দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। ওকে, আমরা ধরলাম, ওকে, দ্য জাপানিজ, জাপানিজ, ওকে, দ্য জাপানিজ, ওকে, import cars, CRS, cars in Bangladesh, Bangladesh, BANGLA। জাপানিরা কি বাঙালি? জাপানি তো বাঙালি না, ঘুরে বলেন।
cars are exported বা imported, কোনো ব্যাপার না, PORTED, cars are exported to Bangladesh by, বলেন by the, উত্তর হবে আমাদের উত্তর Japanese, by the Japanese। এবার আপনারা আরেকটা বিষয় বুঝাই, হ্যাঁ। One strategy that worked for me best was not to overthink। বলেন তো কি করবেন না? ওভারথিংক করব না। Overthink করবেন না when you are solving reading questions। Go with your, বলেন কার সাথে যাবেন? Go with your gut instincts। মন যা বলে, gut instincts, নিজের গাট থেকে যেটা মনে হয় ওটা যেতে যাবেন। ওই লজিক দিবেন না, চিন্তার মধ্যে যাবেন না, এতে করলে ওভারথিঙ্ক করে ফেলবেন। ওভারথিঙ্ক না করে কার সাথে যাবেন? গো উইথ ইউর গাট ইনস্টিংক্টস। তারপরে প্রশ্নে চলে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেনে বললো 17th সেঞ্চুরি। এখানে 17th সেঞ্চুরি দেওয়ার মানে প্যাসেজে অন্য কিছু দেবে। সে কি লিখবে? 17th সেঞ্চুরি মানে হলো 1600 থেকে 1699। এটা মনে রাখবেন, আইএলটিএস এর প্রশ্নে সেই কাজগুলো করে। 17th সেঞ্চুরি, এটা 17th সেঞ্চুরি সে লিখবে না, সে অন্য কিছু লিখবে। 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি মানে হলো 1600 থেকে শুরু করে 1699 পর্যন্ত, 1699 পর্যন্ত। হ্যাঁ, এটা মনে রাখবো আমরা। তাহলে এখানে কিওয়ার্ড আমরা খুব স্পষ্টই খুঁজে পাইছি। আমাদের কিওয়ার্ড হলো 1600 সাল। এবার আমরা বাক্য পড়বো। বাক্য এখানে কয়টা দেখি এবার আমরা। ডিমান্ড ফর নাটমেগ grew as it was believed to be effective against the disease known as the, একটা গ্রামার আছে, গ্রামারটা পরে পড়াবো, আগে উত্তরটা জেনে নেব। ডিমান্ড ফর নাটমেগ grew, এখানে সাবজেক্ট কোনটা বলেন তো? ডিমান্ড ফর নাটমেগ grew, ডিমান্ড ফর নাটমেগ grew as it was believed to be effective। হ্যাঁ, ডিমান্ড, বাক্যের সাবজেক্ট হলো ডিমান্ড। হ্যাঁ, আচ্ছা, ডিমান্ড হলো সাবজেক্ট। এ বাক্যের ভার্ব কোনটা বলেন তো? গ্রু বা গ্রিউ, আপনি যেটা উচ্চারণ করেন। ডিমান্ড গ্রু মানে হলো চাহিদা কমলো না বাড়লো? বলেন, চাহিদা বাড়লো। নাটমেগের চাহিদা বাড়লো। অ্যাজ ইট ওয়াজ বিলিভড, ইট মানে নাটমেগ, এখানে প্রোনাউন অর্থ ইউজ করছে ইটটা। ইট ওয়াজ বিলিভড টু বি এফেক্টিভ, বিশ্বাস করা হলো যে নাটমেগ কেমন, ইনএফেক্টিভ নাকি ইফেক্টিভ? effective, এগেইনস্ট দ্য ডিজিজ, তার মানে নাটমেগ একটা রোগ কি করে বলেন? ওকে আরো খারাপ করে না, রোগটাকে প্রতিরোধ করে, সারায় তোলে। এবার রোগের নামটা জানতে চেয়েছে, নোন অ্যাজ দা। আবার তারপরে আমি জানি কি হয় বলেন তো? noun, নাউন হয়। রোগের নাম খুঁজবো, রোগের নাম খুঁজবো, আচ্ছা রোগের নাম খুঁজবো। প্যাসেজে যদি একটা রোগ থাকে তাহলে একটাই উত্তর, যদি 5-6টা রোগ থাকে তাহলে ঝামেলা। আসলে প্যাসেজে একটা রোগের নামই আছে। তাহলে আমরা যতটুকু এর আগের প্রশ্ন যেখানে পাইছি তারপরে আমরা রোগ খুঁজবো। আর আমাদের কিওয়ার্ডে নিচে দাগ দেবো, কিওয়ার্ড হলো 17th সেঞ্চুরি। হ্যাঁ, খুঁজি আমরা 17th সেঞ্চুরি মানে 1600 সাল। খোঁজেন। 1580 না, ওটা উত্তর হতে পারে না। 1602 এখান থেকে হতে পারে। Dutch merchants founded the VOC, a trading corporation better known as the Dutch East India Company. By 1617, the VOC was the richest commercial operation in the world. The company had 50,000 employees worldwide, with a private army of 30,000 men and a fleet of 200 ships. At the same time, এখানে আছে at the same time, আপনি দাগ দেন। at হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে ফ্রেজটা শুরু, ফ্রেজটা শেষ, পরে কি বসাইছে? একটা কমা বসাইছে। At the same time, thousands of people across Europe were dying of the plague। আর লাগবে না, লোকটার নাম কি বলেন? লোকটার নাম হচ্ছে প্লেগ। আমাদের উত্তরটা হয়ে গেল, রাইট? Thousands of people across Europe were dying of the plague। প্লেগ হচ্ছে আমাদের উত্তর। ওকে, এবার আপনার একটা গ্রামার বুঝাবো। চাহিদা যে বেড়ে গেছে, doctors are desperate for a way to stop the spread of the disease and they decided nutmeg held the cure. Everybody wanted nutmeg মানে হলো demand for nutmeg grew। খেয়াল করেন লাস্টের লাইনে দেওয়া আছে everybody wanted nutmeg
আর তার পরিবর্তে দেওয়া আছে ডিমান্ড ফর নাটমেগ গ্রু। entirely synonym subtle paraphrasing, সবাই নাটমেগ চাইলো, নাটমেগের চাহিদা বেড়ে গেল। ডান। এবার দেখেন এটা মজার গ্রামার শিখি আমরা। গ্রামার হচ্ছে নোন অ্যাজ দিয়ে আজকে ছোট্ট করে শিখবেন, পরে আমরা ইনশাল্লাহ বড় করে শিখবো। এখানে আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে নাটমেগ, ডিমান্ড বাকি ভার্ব হলো গ্রু। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ইট, এ বাকি ভার্ব হলো ওয়াজ বিলিভড। এটা আমার ভার্ব। এখন দেখেন অতিরিক্ত একটা ভার্বের মতো মনে হচ্ছে না, এটা নোন, এটা কিন্তু ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ, বুঝছেন? ওকে, এটা আইনজি আকারে থাকলে অ্যাক্টিভ হইতো, যেহেতু আইনজি আকারে নাই, ভার্বের পাস্ট পার্টিসিপাল আকারে আছে, তাহলে ধরে নেবেন এটা প্যাসিভ। কি ধরে নিতে হবে বলেন তো? প্যাসিভ। প্যাসিভ, তাহলে প্যাসিভ দিয়ে এটা একটা বাক্য বানাবো আমরা। প্যাসিভ ভেবে এটা কি বানাবো? একটা বাক্য বানাবো প্যাসিভ ভেবে। তাহলে হুইচ ইজ নোন অ্যাজ, পাস্ট টেন্স যদি করেন হুইচ ওয়াজ, হুইচ ওয়াজ নোন অ্যাজ দা, ওটার নাম ছিল কি? আমাদের উত্তর হচ্ছে প্লেগ। ডান। পরের প্রশ্নে চলে যাই আমরা। দ্য ডাচ, ডাচদের নিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা বাক্য। 12 আর 13 খুব ইজি, খালি এই 10 নম্বরটা একটু কঠিন। দেখি আমরা। The Dutch put dash on nutmeg to avoid it being cultivated outside the islands. Keyword কি কি? Took all control of the Banda Islands. তাহলে বান্দা আইল্যান্ডস এর পরে যাব। ডাচ একটা কিওয়ার্ড। ডাচরা আর কি করলো? রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু আ ফিউ এরিয়াস। ডাচরা সব জায়গায় নাটমেগ তৈরি হতে দিত না, অল্প কিছু জায়গায় দিত। The Dutch put something on nutmeg to avoid it being cultivated outside the islands. লাইনটা আমি আপনার জন্য বড় করে লিখে বুঝাই। The Dutch put, হ্যাঁ, the Dutch put dash on nutmeg to avoid it being cultivated outside the islands. Cultivated পরে outside আছে খুব সম্ভবত, cultivated OUT out, okay, cultivated outside the island. OUT out SID, outside the islands. মজার ব্যাপার হচ্ছে আপনার এখানে একটা ইট আছে, ইট একটা প্রোনাউন। এখানে ইট কখনো প্রোনাউন হয়, কখনো প্রোনাউন রেফারেন্স হয়, আবার কখনো কখনো ইন্ট্রোডাক্টরি ইট অর্থে ইউজ হয়, মানে এর কোনো কখনো মানি থাকে না। আচ্ছা, এখন আমরা বাক্যটাকে একটু ভালো মতো করে বুঝবো। বাক্যের সাবজেক্ট হলো ডাচ, যেহেতু এখানে 17th সেঞ্চুরির কথা বলছে, যেটা পাস বাক্য। পুট মানে হলো রাখলো, ডাচ পুট কার গায়ে রাখলো? বলেন মশলা, মশলার নাম কি? নাটমেগ। নাটমেগ নামক একটা মশলার গায়ে মাখলো। পুট পরে কি হবে ওটা আমরা খুঁজবো। টু অ্যাভয়েড, তারা মশলার গায়ে কিছুটা মাখলো, উদ্দেশ্য ছিল স্টপ করে দেওয়া। অ্যাভয়েড মানে স্টপ, না হতে দেওয়া, প্রিভেন্ট করা। ইট, ইট মানে কি বলেন তো? ইট মানে, এবার কি ইট মানে কি? নাটমেগ। ভালো, হ্যাঁ হয়েছে, ইট মানে হচ্ছে নাটমেগ। টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দি আইল্যান্ড, যাতে করে ওটা ওই দ্বীপের বাইরে আর কোথাও চাষ হতে পারে নাকি পারে না। অ্যাভয়েড দিয়ে কি বোঝানো হলো? পারে নাকি পারে না? পারে না। আচ্ছা, একটু ভালো কথা। এবার দ্য ডাচ পুট, পুটের নিচে আপনি দাগ দেন সুন্দর করে। পুট হলো ভার্ব, ভার্বের পাশে লিখান হোয়াট বা হোম। ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করব, যদি আমরা কি পাই? একটা আনসার পাই, সেই আনসারটার নাম হলো অবজেক্ট। আর অবজেক্ট মানে বলেন তো সবাই, আনসার ভাষা অবজেক্ট মানে কি? নাউন। নাউন। তাহলে আমার দরকার হলো দ্য ডাচ পুট সামথিং অন নাটমেগ। ডাচরা নাটমেগের গায়ে কিছু একটা মাখছে, যাতে করে ওই নাটমেগ আর অন্য কোথাও চাষবাস হতে না পারে। এখন খেয়াল করেন, ডাচরা রাখলো নাটমেগের গায়ে কিছু একটা মাখলো, এই বাক্যটা প্যাসিভ নাকি অ্যাক্টিভ? এটা অ্যাক্টিভ। আচ্ছা, ইজ অ্যান অ্যাক্টিভ ভার্ব সেন্টেন্স। আচ্ছা, আর আইএলটিএস এর একেবারে বেসিক ফর্মুলা কি? বাক্যগুলো অ্যাক্টিভ থাকলে প্যাসিভে কি থাকতে পারে? প্যাসিভ। প্যাসিভ থাকতে পারে।
তাহলে অ্যাক্টিভ আমরা থাকলে প্যাসিভ। প্যাসিভ থাকতে পারে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। দেখি কই আছে এই কথাবার্তাগুলো। নাটমেগের গায়ে কিছু একটা মাখলো। বান্দা আইল্যান্ডস আমাদের কিওয়ার্ড ছিল, যে বান্দা আইল্যান্ডস। তারপর এখান থেকে আমরা নর্মাল স্পিডে পড়ে যাব, দেখি কোথাও না কোথাও পাবো। The Banda Islands were ruled by local sultans who insisted on maintaining a neutral trading policy towards foreign powers. This allowed them to avoid the presence of Portuguese and Spanish troops on their soil, but also left them unprotected from other invaders. In 1621, the Dutch arrived and took over, and sequeling in control of the Bandas. The Dutch went to work protecting their new investment. They concentrated on nutmeg production into a few easily guarded areas, uprooting and destroying any trees outside the plantation zones. Anyone caught growing a nutmeg seedling or carrying seeds without any proper authority was severely punished. In addition, all exported nutmeg was covered with lime, passive acid, to make sure there was no chance of fertile seed which could be grown elsewhere would leave the islands. আমাদের উত্তর হয়ে গেল, hopefully. Lime. All exported nutmeg was covered with lime, to make sure there was no chance that a fertile seed which could be grown elsewhere would leave the island. আচ্ছা, উত্তর কিন্তু আপনারা পেরে গেছেন অনেকে, লাইম। আচ্ছা, আমাকে বলতে Lime, পারেন এখন এখানে বাক্য কয়টা? তিনটে তো দেখা যাচ্ছে। প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে নাটমেগ। অল এক্সপোর্টেড নাটমেগ এর নাটমেগ শব্দটা হলো আমাদের 1 নম্বর সাবজেক্ট। এ বাক্যের ভার্ব হলো ওয়াজ কাভার্ড উইথ লাইম। ভালো কথা। উদ্দেশ্য হচ্ছিল টু এনশিওর দেয়ার ওয়াজ নো চান্স। এই দেয়ার দিয়ে একটা বাক্য, এ বাক্যের সাবজেক্ট কোনটা বলেন তো কেউ একজন? দেয়ার ওয়াজ নো চান্স, মানে হচ্ছে ওই যে আইসল্যান্ড। দেয়ার ওয়াজ নো চান্স, এতটুকুর মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। দেয়ার ওয়াজ নো চান্স কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব? হ্যাঁ, ভার্ব ওয়াজ, দেয়ার সাবজেক্ট। যিনি সাবজেক্ট পারছেন, যিনি বলছেন চান্স, তিনি অসাধারণ ইংলিশ বলছেন। ওকে, সাবজেক্ট হচ্ছে চান্স। দেয়ার বাক্যের কখনো সাবজেক্ট হয় না, দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি অর্থে ইউজ করে। বাক্য কি দিয়ে শুরু করবো না বুঝতে পারলে দেয়ার দিয়ে শুরু করি। দেয়ার ওয়াজ নো চান্স, ওয়াজ হলো বাক্যের ভার্ব। চান্সের কারণে ওয়াজ হয়েছে, চান্সেস থাকলে ওয়ার হইতো। দেয়ার ওয়াজ নো চান্স, যাদের কোনো সম্ভাবনাই না থাকে, নতুন বাক্য। দুটা বাক্য হয়ে গেছে। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে সিড, আ ফার্টাইল সিডের সিড। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে সিড, এটা 3 নম্বর সাবজেক্ট। হ্যাঁ, সিড হলো আমাদের 3 নম্বর সাবজেক্ট। সিড, আ ফার্টাইল সিড। সিডের একটা ভার্ব আছে, কি বলতে পারবেন সিডের ভার্ব কোনটা? বলতে না, ট্রাই করেন তো। সিডের ভার্ব কোনটা? হলো না ভাই। উডলিভ, যে ভালো যে পারছেন। হ্যাঁ, উডলিভ হলো ভার্ব। এখন এই যে সিডের পরে হুইচ দিয়ে যে একটা বাক্য আছে, ওটার ভার্ব হলো কুড বি গ্রোন। এটা তো সিড নিয়ে অতিরিক্ত বাক্য। সিডটা একটা সাবজেক্ট, সিডের ভার্ব হচ্ছে উডলিভ। আপনি এভাবে লিখবেন, নাটমেগের নিচে লিখবেন S1, ওয়াজ কাভার্ড V1, চান্স S2, ওয়াজ V2, সিড S3, লিভ V3, 4 নম্বর হুইচের নিচে লিখে রাখেন S4, 4 নম্বর সাবজেক্ট। এর ভার্ব হলো কুড বি গ্রোন এলসওয়্যার। ডাচরা সব নাটমেগের গায়ে চুনা মেখা দিত, টু মেক শিওর। উদ্দেশ্যটা ছিল there was no chance, কোনো চান্সই যাতে না থাকে। a fertile seed which could be grown elsewhere, যে একটা উর্বর সিড যাতে ওই দ্বীপটা ছেড়ে চলে না যায়। মিনিং বের করার জন্য ফার্টাইল সিডের সাথে ভার পড়বেন। বলেন a fertile seed, no chance a fertile seed would leave the island, মানে কি উর্বর একটা বীজ দ্বীপ ছেড়ে চলে যেতে পারে নাকি পারে না? বলেন নো চান্স দিয়ে কি বোঝানো হলো? পারবে নাকি পারবে না? পারবে না। আবার ওই সিড নিয়ে বাক্য বানানো হলো which could be grown elsewhere, যে সিড তো অন্য জায়গায় চাষ করা যায়। আচ্ছা, এবার আমাদের বাক্যটাকে অর্থটা কষ্ট করে স্যার আরেকবার বললে। কোনো সমস্যা নাই। all exported nutmeg was covered with lime. আচ্ছা, মিনিং বের করার জন্য সাবজেক্ট আর ভার্ব, প্রথম সাবজেক্ট প্রথম ভার্ব। বলেন nutmeg was covered with lime, এর অর্থ করেন নাটমেগের গায়ে কি মেখে দেওয়া হলো?
লাইম বলেন চুনা। লাইম মানে বলেন তো চুনা। যিনি আমাকে প্রশ্ন করলেন নাটমেগ ওয়াজ কাভার্ড উইথ লাইম, এর মানে হলো নাটমেগের গায়ে চুনা মেখে দেওয়া হলো। প্রথম সাবজেক্ট প্রথম ভার্ব। আচ্ছা, চুনা মেখে দিল, এর পেছনে একটা পারপাস আছে, টু মেক শিওর, নিশ্চিত করার জন্য। নাটমেগের গায়ে চুনা মেখে দিছে এ ব্যাপারে ডাচরা নিশ্চিত হওয়ার জন্য, যাতে দেয়ার ওয়াজ নো চান্স, এর অর্থ হলো যাতে কোনো চান্স না থাকে। দেয়ার ওয়াজ নো চান্স মানে যাতে কোনো চান্স না থাকে। কিসের চান্স না থাকে? 4 নম্বর সাবজেক্ট 4 নম্বর ভাব, 3 নম্বর সাবজেক্ট 3 নম্বর ভাব পূর্ব। A fertile seed would leave the island. There was no chance a fertile seed would leave the island. কোনো চান্স না থাকে যে তুই এখান থেকে সরে যেতে না পারিস। There was no chance you would leave my control. কোনো চান্সই যাতে না থাকে তুই আমার কন্ট্রোল থেকে চলে যাও। There was no chance you would leave the islands. তুমি আমার কন্ট্রোল থেকে চলে যাবা। আচ্ছা, এবার ওই সিড নিয়ে মাঝখানে বাক্য আছে। আচ্ছা, ডাচরা চুনা মেখা দিত কেন? খুশি থাকার জন্য নাকি নিশ্চিত করার জন্য? বলেন। মেক শিওর মানে কি? নিশ্চিত করার জন্য। কি নিশ্চিত করার জন্য? যাতে চান্স থাকে নাকি চান্স না থাকে? বলেন। চান্স না থাকে। চান্স না থাকে। কিসের চান্স না থাকে? একটা উর্বর বীজ দ্বীপ থেকে চলে যাবে নাকি না যাবে? কিসের চান্স বলেন? না যাবে, না যাবে, যাতে না যাবে, সিকিউরিটি মেইনটেইন করা, সিকিউরিটি মেইনটেইন যাইতে না যাতে পারে। ওই বীজটা যাতে অন্য কোথাও না যায়। কোন বীজ? ওই বীজ কি আসমানে পাঠাবে তারা, নাকি ওই যে আবার অন্যখানে হয়তো বা লাগানো যাবে? বলে নাকি হুইচ কুড বি ওই গ্রোন, ল্যান্ডেই লাগাবে, অন্য একটা জায়গাতে লাগাবে। হুইচ কুড বি গ্রোন এলসওয়্যার। তারা মনোপলি নিয়ন্ত্রণ করতে চাইতো, যে আমরাই শুধু লাগাবো, আমরাই চাষবাস করব, অন্য কোথাও চাষও হবে না, বাজারে সাপ্লাইও বাড়বে না, দামও কমবে না, আমরা অল্প অল্প করে চাষ করবো আর বেশি দামে ইউরোপে নিয়ে বিক্রি করবো। এই হচ্ছে তার পারপাস ছিল। হুইচ কুড বি গ্রোন এলসওয়্যার। আচ্ছা, এখন all exported nutmeg was covered with lime by the Dutch. এই হচ্ছে বাক্যটাকে ছোট করে এরকম হয় প্রথম বাক্যটাকে। বলেন এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। এই বাক্যটা প্যাসিভ। প্রশ্নে কি প্যাসিভ ছিল না অ্যাক্টিভ ছিল? অ্যাক্টিভ ছিল। আচ্ছা, এই বাক্যটা তাহলে আমরা চয়ন অ্যাক্টিভ বানাই। The Dutch covered all exported nutmeg with lime. প্রথমে ডাচ বসাই দিলাম, বাই দা ডাচ আছে তো, এখানে সাবজেক্ট হচ্ছে নাটমেগ, বাক্যের ভার্ব হলো was covered with lime by the Dutch। আমরা ডাচ দিয়ে বাক্য শুরু করি। The Dutch past tense এ আছে, তাহলে কাভার্ড করে দিলাম। কাকে কাভার্ড করলো? বলেন all nutmeg, সব নাটমেগ রে, এক্সপোর্টেড নাটমেগ কে তারা কাভার করলো। কি দিয়ে কাভার করলো? বলেন উইথ লাইম। লাইম লাইম দিয়ে। দিয়ে। বাস, ওকে। আমরা এবার কাভার্ডের জায়গায় কাভার্ডের প্যারাফ্রেজ অন্য একটা সিনোনিম ইউজ করছে, সেটা কোনটা ইউজ করছে? বলেন পুট। ফুট। পুট। ডাচরা মাখলো নাটমেগের গায়ে কি মাখলো? বলেন কি মাখলো? কোন জিনিসটা মাখলো? লাইম মাখলো। আমাদের উত্তর আশা করি সবাই বুঝতে পারছি। উত্তর হচ্ছে কোনটা আমাদের? পুট, লাইম। লাইম। বুঝাইতে পারলাম আশা করি আপনাদেরকে আমি। হ্যাঁ, এবার লাস্টের প্রশ্নটা, 11 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে দেখি। 17th সেঞ্চুরি নিয়েই আবার প্রশ্ন, ডাচ দিয়ে নিয়ে প্রশ্ন। দ্য ডাচ ফাইনালি অবটেন দি আইল্যান্ড অফ ড্যাশ। বলেন। আমরা কি স্যার অ্যান্সার শিটে প্রতিটা ওয়ার্ড আছে সেগুলো করব নাকি শুধু যেমন ধরেন এখানে 10 এর আগে আরো দুইটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স দুটো কি আমরা পড়বো নাকি শুধু আমরা পড়ে নিতে পারেন, 10 এর চলে যাব? পড়ে নিতে পারেন, পড়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, পড়ে নিতে পারেন। 10 এর আগে সেন্টেন্স দুটো পড়ে নেব, কারণ বান্দা আইল্যান্ডস কিওয়ার্ড বোঝার জন্য। বান্দা আইল্যান্ডস, আমি বান্দা আইল্যান্ডস বলেছিলাম কিওয়ার্ডটা। ডাচ কিওয়ার্ড, বান্দা আইল্যান্ডস কিওয়ার্ড, বি বড় হাতের, আইল্যান্ডস বড় হাত। 11 নম্বর প্রশ্ন, ফাইনালি অবটেন্ড দি আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? ফাইনালি অবটেন্ড, অবটেন্ড তো একটা ভার্ব, এটা সাবজেক্ট আছে, সাবজেক্ট কোনটা বলেন? The Iceland. The Dutch. The Dutch, the Dutch, the Dutch. The Dutch. Dutch হলো সাবজেক্ট। হ্যাঁ, the Dutch হলো সাবজেক্ট আমাদের। The Dutch হলো সাবজেক্ট। Finally obtained the island of Dash from the British. Finally obtained the island of Dash from the British. ডাচরা obtain মানে পেলো, the island of একটা দ্বীপের নাম হবে এখানে, from the British আবার অফের পরে নাউন হয়, খুব সিম্পল। ডাচরা সব শেষে পেলো আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ, ব্রিটিশদের কাছ থেকে দ্বীপ পেয়ে গেল, দ্বীপ পেয়ে গেল।
দেখি ফাইনালি ব্রিটিশদের কাছ থেকে কোন দ্বীপটা পেয়ে গেল। যতটুকু পড়ছি আমরা তারপরেই পড়ি। Okay, এখান থেকে আছে, হ্যাঁ, অনেক দ্য ডাচ অ্যান্ড দ্য ব্রিটিশ যেখানে আছে, হ্যাঁ, British arrived at a compromise settlement, the Treaty of Breda, in 1667, intent on securing their hold over a nutmeg producing island. The Dutch offered a trade. ডাচরা ব্রিটেনের সাথে একটা ব্যবসা করা শুরু করলো। If the British would give them the island of Ran, আমরা কিন্তু পেয়ে গেলাম উত্তরটা, island of Ran, রান হলো আমাদের উত্তর। They would in turn give Britain a distant and much less valuable island in North America. The British agreed, দুদলই অ্যাগ্রি করলো। তার আগে আরো অনেক কথাবার্তা আছে, হ্যাঁ। Okay. The Dutch offered a trade. আচ্ছা, ব্যবসা করার প্রস্তাবটা কারা দিল? ডাচরা, the Dutch. চলো আমার সাবজেক্ট, বাক্যের ভার্ব হলো offered a trade. ডাচরা একটা ব্যবসা করলো। If the British would give them the island of Ran, ব্রিটিশরা যদি তাদেরকে দেয়, ব্রিটিশ হলো আমার সাবজেক্ট, ব্রিটিশ প্রথম সাবজেক্ট, বাক্যের ভার্ব হলো give, them মানে কাকে দেয়? them মানে হলো ডাচদেরকে দেয়। দি আইল্যান্ড অফ রান, কোন দ্বীপটা দেয়? রান দ্বীপটা দিয়ে দেয়। দে মানে ডাচরা, would give in turn ব্রিটেন, ডাচরা তখন ব্রিটেনকে দেবে distant and much less valuable island in North America. আচ্ছা, তাহলে চুক্তিটা হলো ব্রিটিশরা যদি ডাচদেরকে দেয় রান দ্বীপটা, ডাচরা ব্রিটেনকে অন্য একটা দ্বীপ দেবে। ডাচরা এরকম একটা অফার করলো, ব্রিটিশরা রিজেক্ট করলো না অ্যাগ্রি করলো? তো হলো অ্যাগ্রি করলো। তাহলে অ্যাগ্রি করলে আমরা জানি ডাচরা ব্রিটিশদের কাছ থেকে কোন দ্বীপটা পেয়ে গেল? বলেন তো সবাই, কোন দ্বীপটা পেয়ে গেল? রান। উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে রান। ডান, রান। আচ্ছা, পরের প্রশ্ন যেটা একটু সহজ, একেবারেই সহজ, হ্যাঁ। আচ্ছা, কিওয়ার্ডটা খুব স্পষ্ট। প্রথম কিওয়ার্ডটা কোনটা বলেন? লেট 18th সেঞ্চুরি। তার থেকে বড় কিওয়ার্ড কোনটা? 1770। আচ্ছা, নাটমেগ প্ল্যান্স ওয়ার সিক্রেটলি টেকেন টু, নাটমেগ প্ল্যান্সটা চুপি চুপি নিয়ে যাওয়া হলো টু, একটা জায়গায় হবে, টেকেন টু জায়গা হবে। এটা আইএলটিএস এর একটা কমন প্রশ্ন, টেকেন টু, কেমবি 14তেও আছে টেকেন টু, হ্যাঁ। এরপর একটা জায়গার নাম হয়, ওখানে ছিল টেকেন টু ভেনিস, রাইট? ওকে, টেকেন টু ইউরোপ, এরকম আরো একটা জায়গা আছে, এখানে কোথায় নিয়ে গেল? এটা আইএলটিএস এর একটা কমন প্রশ্ন। ওকে, প্রশ্নটা হচ্ছে নাটমেগ প্ল্যান্স ওয়ার সিক্রেটলি টেকেন টু, বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসেজে কি থাকতে পারে? অ্যাক্টিভ থাকতে পারে। এখানে টেকেন আছে, টেকেনের জায়গায় প্যাসেজে কি থাকতে পারে? অন্য একটা ওয়ার্ড থাকতে পারে, টেক থাকতে পারে, আবার সিনোনিম থাকতে পারে, তাই না? ব্রিং থাকতে পারে। আইএলটিএস এর ভাষায় কোনো জিনিস সিক্রেটলি টেকেন করা মানে হলো স্মাগল করা বা হাইড করা। ওটা পাস্ট ফর্মে থাকতে পারে স্যার, ওখানে সিক্রেটলি টেক, হ্যাঁ, সিক্রেটলি টেক এর পরিবর্তে আইএলটিএস এ থাকে হয় স্মাগল নাহলে হাইড থাকে। ওকে, এই দুটোই থাকে, এর বাইরে থাকে না, আমি কখনো পাইনি কোনো। নাটমেগ প্ল্যান্স ওয়ার সিক্রেটলি টেকেন টু, নাটমেগ প্ল্যান্স চুপি চুপি নিয়ে গেল, কই নিয়ে গেল আমরা দেখবো এখন। সিক্রেটলি টেকের জায়গায় স্মাগল থাকে বা হাইড থাকে। নাটমেগ প্ল্যান্স ওয়ার সিক্রেটলি টেকেন টু ইজ আ প্যাসিভ ভার্ব সেন্টেন্স, আমরা প্যাসেজ অ্যাক্টিভ পেতে পারি। দেখি 1770 এর পরে কি দেওয়া আছে প্যাসেজে। 1770 সরাসরি খুঁজবো, এই তো পেয়ে গেলাম। Then in 1770 a Frenchman named Pierre Pauvre successfully smuggled nutmeg plants to safety in Mauritius. বাক্যটা কি বলেন, প্যাসিভে আছে না অ্যাক্টিভে আছে? অ্যাক্টিভে আছে, একেবারে সরাসরি ম্যাচ করলো প্যাসিভকে অ্যাক্টিভ করা। A Frenchman named Pierre Pauvre successfully smuggled nutmeg plants to safety in Mauritius. Name Pierre Pauvre আমরা কাটে দিলাম। A Frenchman successfully smuggled nutmeg plants কোন জায়গায় নিয়ে গেল বলেন তো? Smuggled in Mauritius. এবার দেখেন বাক্যের সাবজেক্ট হলো a Frenchman, বাক্যের ভার্ব হলো smuggled, নিয়ে যাওয়া, সিক্রেটলি টেক করা, স্মাগলড মানে সিক্রেটলি টেক করা। নাটমেগ হলো আমার অবজেক্ট। স্মাগল হলে ইন হয়, কোন জায়গায় নিয়ে গেল? ইন, জায়গাটার নাম কি বলেন তো? মরিশাস।
মরিশাস। এখন যদি প্যাসিভ মরিশাস। করেন কোনটা দিয়ে আগে শুরু করবেন? অবজেক্ট। ইয়েলো কালারের জিনিসটা হলো অবজেক্ট। নাটমেগ প্ল্যান্টস এটা হলো অবজেক্ট। নাটমেগ। নাটমেগ প্ল্যান্টস, তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। নাটমেগ প্ল্যান্টস ওয়ার, কি বসাবো আমরা? স্মাগলের পাস্ট পার্টিসিপল বলতে স্মাগলটিন। ওয়ার স্মাগলটিন মরিশাস। আমরা স্মাগলটিন মরিশাস। এখানে আছে, বাট কোশ্চেনে তো স্মাগলটিন নাই। কোন শব্দটা আছে বলেন? টেকেন টু। স্মাগলড হলে ইন আর টেক হলে টু, জায়গা হলে। স্মাগলড ইন মরিশাস, টেকেন টু বাংলাদেশ। ইট ওয়াজ স্মাগলড ইন বাংলাদেশ, ইট ওয়াজ টেকেন টু বাংলাদেশ। জায়গাটার নাম কি আমার? মরিশাস। আমরা আমাদের উত্তর দিয়ে দিলাম। উত্তর হবে মরিশাস। পেন্সিল দিয়ে এখানে 12 নম্বর প্রশ্নের উত্তর কি বসাই দেব? মরিশাস। হ্যাঁ, 1778। আচ্ছা, এখানেও কিওয়ার্ডটা একদম স্পষ্ট, সহজে আমি উত্তরটা পাবো। Half the Banda Islands nutmeg plantations were destroyed by a, এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে, বলেন আবার বাই। আর পরে কি হয় বলেন? বাই বা এগুলোর পরে কি হয়? আর পরে হয় বলেন সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউন। বাইয়ের পরে হয় নাউন। আবার এই বাক্যটাকে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভে আছে। প্যাসেজে আমি কি পাইতে পারি বলেন? অ্যাক্টিভ। আচ্ছা, ভালো। Half the Banda Islands nutmeg productions were destroyed. হ্যাঁ, এখানে দেখেন সাবজেক্ট কোনটা, কেউ বলতে পারেন? Half the Banda Islands nutmeg plantations were destroyed, কোনটা সাবজেক্ট? বান্দা আইল্যান্ডস। আচ্ছা, ঠিক আছে। এখানে বান্দা আইল্যান্ডস এর নিচে দাগ দেন আপনি, আইল্যান্ডস এর নিচে দেখেন অ্যাপোস্ট্রফি আছে। অ্যাপোস্ট্রফি থাকলে ওটাকে বলে পজিটিভ কেস। বলেন তো কি বলে? পজিটিভ কেস বলে। পজিটিভ কেস হলো অ্যাডজেক্টিভ। পজিটিভ কেস কোনোদিন সাবজেক্ট হয় না। বলেন, পজিটিভ কেস কি হয় না কখনো? গাছের চারা যেটা। হ্যাঁ, প্ল্যান্স হতে পারে, বাট আইল্যান্ডস এর সাথে যে অ্যাপোস্ট্রফি এস আছে, কোন জিনিসের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে, খেয়াল করেন, অ্যাপোস্ট্রফি এস থাকলে, যেমন সাকিবের অ্যাপোস্ট্রফি এস কি বলে? সাকিবস, সাকিবের, এগুলাকে কি বলে বলেন তো? পজিটিভ কেস। পজিটিভ কেস বাক্যের কখনো কি হয় না? সাবজেক্ট হয় না। সাবজেক্ট হয় পজিটিভ কেসের পরেরটা। কোনটা বলেন তো? এখানে নাটমেগ, কোনটা বলেন? প্লান্টেশনস লেখা আছে না এখানে? প্লান্টেশনস। এ বাক্যের ভার্ব এই জন্য ওয়ার হয়েছে, প্লান্টেশনস প্লুরাল হওয়ার কারণে। প্লান্টেশনস ওয়ার ডিস্ট্রয়েড বাই আ। তাহলে এবার সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি মিনিং করেন। গাছগুলো ধ্বংস হয়ে গেল কোন একটা কারণে, বাই কার দ্বারা ধ্বংস হয়ে গেল? দৈবিক শক্তি, তাই না? ওকে, কোন পরমাণু বোমা? এটা আমরা দেখবো আমরা। আচ্ছা, এখানে খেয়াল করেন ডিস্ট্রয়েড এর নিচে দাগ দেন। এখানে ডিস্ট্রয়েড আছে, আপনি শিওর থাকতে পারেন প্যাসেজে ডিস্ট্রয়েড থাকবে না। ডিস্ট্রয়েড এর কি থাকবে? থাকতে পারে। হ্যাঁ, তা হইতে পারে। অন্য কোনো ওয়ার্ডও থাকতে পারে। হাফ দা বান্দা আইল্যান্ডস নাটমেগ প্লান্টেশনস ওয়ার ডিস্ট্রয়েড বাই। আচ্ছা, দেখি এবার আমরা আসলেই কোনটা খেয়াল করব, আমরা বুঝবো। A volcanic eruption in the Banda region caused a tsunami that wiped out half the nutmeg groups. এখানে দুই জায়গায় আছে, একটা হচ্ছে ভলকানিক ইরাপশন, হলো সুনামি। বলেন তো আপনার কাছে কোনটা উত্তর মনে হয়? সুনামি। হ্যাঁ, উত্তর সুনামি। ওকে, আমার উত্তর তো একটা হলে আমার লাগবে নাউন। নাউন কোনটা? ভলকানিক ইরাপশনের মধ্যে নাউন কোনটা এখানে বলেন তো? ভলকানিক ইরাপশন, এই লাইনে নাউন কোনটা? ইরাপশন। আর পরে কি ইরাপশন হয়? এন্ড হলে সেনা হইতো, তাহলে হয় না। আচ্ছা, ভালো কথা। Next, in 1778, a volcanic eruption in the Banda region caused a tsunami that wiped out half the nutmeg groves. আচ্ছা, ভালো কথা। Volcanic eruption in the Banda region caused a tsunami that wiped out half the nutmeg groves. এখন এ বাক্যের প্রথম সাবজেক্ট হচ্ছে ভলকানিক ইরাপশনের ইরাপশন শব্দটা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বান্দা রিজন। বাক্যের ভার্ব হলো কোস্ট, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি রেখে পড়বেন, তাহলে মিনিং হয়ে যাবে ভলকানিক ইরাপশন ঘটাইলো। কি ঘটাইলো বলেন? সবাই বলেন সুনামি। কি ঘটাইলো বলেন তো? সুনামি ঘটাইলো। সুনামি। এবার এই সুনামি নিয়ে একটা বাক্য দেওয়া আছে, দ্যাট
ওয়াইপড আউট, ধ্বংস করে দিল। হাফ দ্য নাটমেগ গ্রোভস, গ্রোভস এর নিচে লিখে রাখেন প্লান্টেশনস, 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 প্লান্টেশনস লিখে রাখবেন, প্লান্টেশনস, প্লান্টেশনস, প্লান্টেশনস। এবার আমি বাক্যটাকে ছোট করে লিখি। দ্যাট ওয়াইপড আউট হাফ দ্য নাটমেগ গ্রোভস, এই দ্যাট দিয়ে কাকে বুঝাইলো বলেন তো ভাই এবং বোনেরা? দ্যাট দিয়ে কারে বুঝাইলো? দ্যাট কার আগে বসছে? সুনামি। তারপর সুনামির পাশে বসছে। তাহলে আমি বাক্যটাকে ঘুরে যদি লিখি, আ সুনামি ওয়াইপড আউট হাফ দ্য নাটমেগ গ্রোভস। আ সুনামি ওয়াইপড আউট এর পরিবর্তে কি লেখা যায় বলেন তো? destroyed ওয়াইপ আউটের জায়গায় ডিস্ট্রয়েড লেখা যায়। হাফ দ্য নাটমেগ গ্রোভস লিখলাম আমরা। আ সুনামি ডিস্ট্রয়েড হাফ দ্য নাটমেগ গ্রোভস না লিখে কি লিখলাম বলেন? প্লান্টেশন। বাস, এবার বাক্যটাকে যদি প্যাসিভ বানান তাহলে কি করেন বলেন? হাফ দ্য নাটমেগ কোনটা বলেন? প্লান্টেশনস, প্লান্টেশনস। ডিস্ট্রয়েড তো পাস্ট টেন্সে আছে, এজন্য প্যাসিভ করলে am is আর was আর কোনটা ইউজ করব? প্লান্টেশনস এর কারণে ওয়ার ডিস্ট্রয়েড বাই আ, উত্তর কি আমাদের সবার? সুনামি। সুনামি। ওকে, বাস। তাহলে আশা করি আমরা উত্তরটা বুঝতে পারছি, বাই আ সুনামি। হ্যাঁ।